আছেন। আমরা ২০ সেকেন্ড সময় নিব দেশে এবং প্রবাসে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে যুক্ত হওয়ার সুযোগটা দিচ্ছি। ২০ সেকেন্ড। নোমান ভাই আপনি আনমিউট করতে হবে, আনমিউট। শামীম আনমিউট করো। ধন্যবাদ। সুধীমণ্ডলী যারা দেশে এবং বিদেশে ছড়িয়ে আছেন আমাদের অগণিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে আজকে জয়যাত্রা স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনূসের দুঃশাসন এবং প্রতিরোধেই মুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছে সভাপতি তাদের অনেকের কোয়েশ্চন থাকবে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আসছি আজকের মূল টপিকে, অবৈধ দখলদার ইউনূসের দুঃশাসন নিয়ে আজকে আলোচনা হবে। এই দুঃশাসনে জর্জরিত হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের জীবন। প্রবাসের যে বাংলাদেশিরা আছেন তারাও কিন্তু এ থেকে মুক্ত নন। দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের পতাকা, দেশের জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় পতাকা এবং আমাদের জাতির পিতা সহ দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় আছেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া আমাদের প্রবাসী ভাই ও বোনেরা। এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তির উপায় কিন্তু খুঁজছে মানুষ। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত 13ই নভেম্বরের সারা জাগানো ঢাকা লকডাউন কর্মসূচি ব্যাপক আলোড়ন তুলেছে। এ নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে জয়যাত্রায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আন্তর্জাতিক গণমাধ্যম বিডি ডাইজেস্টের সম্পাদকীয় পরিষদের সদস্য তনয় ইমরোজ এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনা পর্বে। কথা না বাড়িয়ে প্রথমেই আমরা বলতে যাচ্ছি জনাব আমিনুল ইসলাম আমিনের সাথে, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অদ্ভুত শাসন ব্যবস্থা ক্রিয়াশীল আছে 2024-এর 8ই আগস্ট থেকে। একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের নাগরিক হিসাবে জনাব আমিনুল ইসলাম আমিন, আপনি এই সময়টাকে, গত 14 মাসকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ শামীম। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয়ভাজন দুই আলোচক রনি এবং তন্ময়কে। একই সাথে আপনার এই শোর সম্মানিত দর্শক বিশ্বের নানা প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার সালাম। আপনি যেই বিষয়টা মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছেন যে ইউনূসের দুঃশাসন এবং প্রতিরোধে মুক্তি, আমার কাছে বিষয়টা কিন্তু দুঃশাসন হিসাবেও আমি গত 14 মাসটাকে চেয়েও যদি ভয়ঙ্কর কোনো কিছু থাকতো যেটিকে দিয়ে গত 14 মাস এই সময়টাকে সঠিকভাবে মূল্যায়ন করার মতো কোনো শব্দ বা কোনো বাক্য বাংলার বাংলার সাহিত্যে আছে কিনা আমি আমার সন্দেহ। কারণ একটি রাষ্ট্র এইভাবে চলতে পারে না। বাংলাদেশের শ্রেষ্ঠ কবি শামসুর রহমান, তার একটা কবিতার লাইন ছিল এমন, উদ্ভট এক ওটের পিঠে চলছে স্বদেশ। আমার মনে হয় তিনি আজ যদি বেঁচে থাকতেন তিনি বলতেন যে না, উদ্ভট ওট নয়, এই এমন এক ওটের পিঠে স্বদেশ আজ চলছে যে ওটেকে কোনোভাবেই কোনো কিছু দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না। দুঃশাসন বলতে মানুষের কাছে আমাদের একটা চিত্র ভেসে ওঠে, সেখানে আইনের শাসনের ব্যত্যয় ঘটে, তবু কিছুটা আইনের শাসন থাকে। সেখানে মানুষ আর্থিক কষ্টে থাকে, তবু কিছু মানুষ ভালো থাকে।
আজকে কিন্তু বাংলাদেশটা কোথায়? আপনি যদি একেবারে প্রান্তিক লেভেলের একজন জনগণ বা আপনার ফুটপাতের হকার থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত যান, কোথাও স্বস্তি নেই, শান্তির বহু দূর আছে। আপনার প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি, যেহেতু ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের কোনো পত্রিকা, কোনো মানুষ কথা বলতে পারে না, কথা বললেও সেটা পত্রিকায় আসা নিষেধ, পত্রিকায় আসতে পারে না। সে কারণে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে মানুষের আহাজারি, মানুষের আক্ষেপ, ফুটপাতে যে টুকটাক ব্যবসা করে কোন রকমের পেট চালায়, তারও যন্ত্রণা যে কয়জনকে চাঁদা দিব। সকালে এক গ্রুপ, দুপুরে এক গ্রুপ, বিকেলে আরেক গ্রুপ, সন্ধ্যায় আরেক গ্রুপ। কোথায় যাব? কোনো প্রতিকার নেই। প্রতিকার দূরে থাক, কথা শোনার কেউ নেই। কাউকে শোনাতে গেলে সে বলছে আমারও কিছু ভাগ দাও। এটা হচ্ছে প্রান্তিক লেভেল। মধ্যবিত্ত সবসময় তো পিষ্ট হয়ে এসছে, উচ্চবিত্তের জায়গায় আছে। উচ্চবিত্তের মধ্যে বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট বিজেএমই, তিনি বলছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি সেক্টর গার্মেন্টস। আমরা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ক্রাইসিস গুলো নিয়ে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার সময় চাচ্ছি, ওনার সময় নেই। তবে উনি স্টারলিংকের ভাইস চেয়ারম্যানকে সময় দেওয়ার জন্য বিদেশে চলে যাচ্ছে। বিকেএমইর প্রেসিডেন্ট জনাব রাসেল, তিনি বলছেন এইভাবে চললে আমাদেরকে হাত তুলে সারেন্ডার করে হয় জেলে ঢুকাই দেন, না হলে আমাদের বলেন তোমাদের ব্যবসা করার দরকার নেই। আমাদের কোনো গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, আমরা কি করব? এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তারপরে আইনের শাসন। আইনের শাসন আমার মনে হয় না, আমরা অনেক সময় জঙ্গলি শাসনের কথা বলতাম, আফ্রিকার কথা বলতাম। অ্যা আমার তো মনে হয় যে ইয়েমেন, ইথিওপিয়া তো এরকম আইনের শাসনের ব্যথয় আছে কিনা? নাই, পাবো না। তো এইজন্য বলছি যে এই সময়টাকে আপনি দুঃশাসন বললে সেটা কিন্তু প্রকৃত চিত্র মানুষের সামনে ফুটে উঠবে না। আপনি দেখুন যে সারা পৃথিবীতে একটি রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের একটা সম্পর্ক তৈরি হয়। নানাবিধ কারণে, ব্যবসায়িক কারণে, নানাবিধ কারণে, মূলত ব্যবসায়িক কারণে। ৫ই আগস্টের পর থেকে প্রতি সপ্তাহে পাকিস্তানের কখনো সেনাবাহিনী থেকে, কখনো নৌবাহিনী থেকে, কখনো পাকিস্তানের সরকার থেকে, কখনো পাকিস্তানের আমলা থেকে প্রতিদিন বাংলাদেশে ওরা কেন আসছে? পাকিস্তান কি এমন? কি দিতে পারবে আমাদেরকে? কি দেওয়ার আছে তাদের? এখন আমরা যা বুঝি সেটি হচ্ছে, গত হজের আগে সৌদি সরকার পাকিস্তানকে ওয়ার্নিং দিয়েছে, এইবার যদি হজে তোমরা ভিক্ষুক পাঠাও তাহলে কিন্তু তোমাদের কাউকে আর ভিসা দিব না। সৌদি আরবে যে পাকিস্তানিরা আছে তাদেরকেও পাকিস্তান পাঠিয়ে দেবো। অর্থাৎ পাকিস্তান এমন একটি রাষ্ট্র যাদেরকে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, যে সৌদি আরবের সাথে কয়েকদিন আগে তাদের একটা সামরিক চুক্তি হয়েছে, তারাই বলছে যে তারা ভিক্ষুক রপ্তানি করে। তো সেই পাকিস্তান থেকে কেন প্রতি সপ্তাহে তাদের সামরিক আমলা, বেসামরিক আমলা, মন্ত্রী, ব্যবসায়ী কি ব্যবসা করতে আসে? সামান্য একটা লক্ষণ আমরা পেয়েছি। আমরা জেনেছি যে এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ এসছিল। সে জাহাজের উপরে ইন্সপেকশন এর নির্দেশনা গেল। বলা হলো ইন্সপেকশন করা যাবে না। একজন দায়িত্বশীল কাস্টমস অফিসার বলল যে বিনা ইন্সপেকশনে এই জাহাজ আমরা ছাড়তে পারি না। কেন তিনি বিনা ইন্সপেকশনে ছাড়তে চান নাই, সেই কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রথম ওএসডি, পরে চাকরিচ্যুত করা হয়েছে। তাহলে কি আসছিল? কেন ইন্সপেকশন করা যাবে না? আচ্ছা, তারপরে কদিন আগে তো আমরা একদম খুললা পাখির খাবারের নামে এসছে ২৫ টন মাদক। এই মাদক, এই অস্ত্র কেন আসছে? অর্থাৎ বাংলাদেশটাকে ইউনূস সাহেব এমন একটি জায়গায় নিয়ে যাবেন যেটাকে আপনি বিশেষণ দিয়ে যথাযথভাবে আ মানে চিহ্নিত করতে পারবেন। বলতে পারবেন না যে এইটা হচ্ছে বাংলাদেশের মানদণ্ড। এমন একটা অরাজক অবস্থায় বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সেই খেলায় চলছে। তার বিপরীতে আপনি যেটা বলছেন প্রতিরোধে মুক্তি, প্রতিরোধ কি তৈরি হচ্ছে না? আওয়ামী লীগের উপরে কেন আপনার নিষিদ্ধ করা হলো? ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হলো? এগুলো সবই কিন্তু তাদের meticulous ডিজাইন।
কেন 14টি মাস সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মী কর্তৃক 95% জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, মব, ইচ্ছা মতো যা কিছু করে, কেন কিছু করতে দেওয়া হলো? এগুলো সবই কিন্তু মেটিকুলাস ডিজাইনের পার্ট। এগুলো নমান আপনি দেখবেন আর কদিন পরে সবকিছু মানুষের কাছে আরো ক্লিয়ার হবে, এবং মানুষের কাছে যত ক্লিয়ার হবে প্রতিরোধ তত তীব্র হবে। আজকে প্রতিরোধের জায়গা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশে 71 সালে বা 70 সালে সাধারণ মানুষের যে রিয়াকশন, সেটি কিন্তু এখন দৃশ্যমান। ছাত্রলীগের ছেলেরা মিছিল করছে, মিছিল করে তারা বাস উঠে, এবং সেই বাসের অন্য যাত্রী যার কোনো রাজনৈতিক পরিচয় নেই, সে তার সন্তান কোলে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে সে পুলিশের সাথে বার্গেনিং করে ছাত্রলীগ কর্মীদের বাঁচাচ্ছে। এটি কিন্তু প্রতিরোধের পার্ট। কেন তারা এই কাজটা করছে? সে জানে ধরা পড়লে তাকেও জেলে যেতে হবে। আমি গতকাল 2 দিন যাবৎ 13 তারিখের প্রোগ্রামকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো ভিডিও দেখেছি। ভিডিও তার মিথ্যা না। সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ বা বঙ্গবন্ধুর কর্মীদের মিছিল, শেখ হাসিনার কর্মীদের মিছিল, মিছিলে কেউ বাঁশ থেকে মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করছে, কেউ তালি দিচ্ছে, কেউ জয় বাংলা স্লোগানে কণ্ঠ মিলাচ্ছে। এগুলো কিন্তু প্রতিরোধের প্রাথমিক লক্ষণ। এই লক্ষণটা 71-এ মুক্তিযুদ্ধের আগে যখন অসহযোগ আন্দোলন ছিল 69-এ, তখন আমরা পূর্বসূরিদের কাছ থেকে শুনেছি, এবং এখন সেটি দৃশ্যমান। সুতরাং প্রতিরোধ আসছেই। কারণ বাংলাদেশ, এটা আমরা সবাই জানি, এটা কিন্তু এখানে শুধু শিয়াল জন্মায় না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার জন্মায়। এটা পলিমাটির দেশ। আমি আমি যদি আপনার কথা প্রসঙ্গে একটু বলি যে আমিন ভাই, এই যে 3000-এর বেশি পুলিশকে হত্যা করা হলো, তাই না? তারা বলছে এটা একটা গণতান্ত্রিক আন্দোলন। তো এই গণতান্ত্রিক আন্দোলনে যেমন আজকে আপনারা আন্দোলন করছেন বাংলাদেশে, আপনারা কিন্তু পুলিশের গায়ে হাত দেন নাই, আপনারা কিন্তু কোনো দোকান পোড়ান নাই, আপনারা কিন্তু বিরোধী দলের কোনো নেতাকে পুড়িয়ে দেন নাই, হ্যাঁ, পিটিয়ে মেরে ফেলছেন না। তো আপনি কি ডিফারেন্সটা দেখছেন যে তাদের ওই সময়কার যে আন্দোলনটা এবং এই যে পুলিশকে মারলো তারা, 3000-এর মতো পুলিশকে হত্যা করলো পিটিয়ে, জবাই করে, আপনি এই এই আন্দোলনের সাথে বর্তমান আন্দোলনের তফাৎটা আপনি কিভাবে দেখছেন? এখানে শামীম, আমি আরেকটা আশঙ্কার কথা বলছি। শঙ্কাটা হচ্ছে এই যে তারা পুলিশকে পিটিয়ে মেরেছে, তারা মেট্রো রেলে আগুন দিয়েছে, হুম, এবং তারা টেলিভিশন ভবন ভেঙে চুরে দিয়েছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। এগুলা কিন্তু তারা কোনো রাগ ঢাক রাখে নাই। মানে সত্যের একটা আলাদা পাওয়ার আছে। সত্যের পাওয়ারটা হচ্ছে কি, আপনি এটা বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারেন না। ওরা কিন্তু ক্রেডিট নিতে গিয়ে 5ই আগস্টের পরে একেবারে মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে বলেছে যে, আমরা যদি এই পুলিশগুলাকে হত্যা না করতাম, আমরা যদি থানাগুলোকে আক্রমণ না করতাম, আমরা যদি এরকম আন্দোলনের নামে অরাজকতা না করতাম, তাহলে তো আন্দোলন হতো না, সরকার পালাইতো না। তারা কিন্তু বলে ফেলেছে। আমার ভয়টা হচ্ছে কোন জায়গায়, এই যে আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন, মানুষের যে গণপ্রতিরোধ, সেখানেও কিন্তু তারা তাদের ওই মেট্রিকুলাস ডিজাইনের পার্ট অনুযায়ী এই অকারেন্স গুলো ঘটিয়ে সেটা চেষ্টা করবে আওয়ামী লীগের উপর দোষ চাপানো। এটাও কিন্তু তাদের মেট্রিকুলাস ডিজাইনের পার্ট। কারণ আপনাকে বুঝতে হবে, আজকে এই যে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই বলেন, উনি তো আসলে সকালে কি বলেন, দুপুরে কি বলেন কেউ জানে না, যেহেতু তাকে যেটা শিখিয়ে দেওয়া হয় তো তা পাখির মতো এসে উনি আউলিয়ে যান। তো এখানে তারা একদিকে বলছে যে দেশে আওয়ামী লীগ নাই, ওদিকে বিএনপির জনাব সালাউদ্দিন সাহেব বলছেন, কয় আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় জয় বললে 1.5 মাইল দূরে গিয়ে বাংলা বলে। নাই তো আমরা। তো আমরা যখন নাই, তাহলে আমাদের তো এইসব অগ্নিসন্ত্রাস বা এগুলো করার মনোদ নাই। তাহলে তারা এগুলো ঘটাবে। আর যেমন কদিন আগে আপনি দেখেন চট্টগ্রামে আমাদের একজন আওয়ামী লীগের নেতা, যে তার অফিসে বসা ছিল। আচ্ছা, এখন কি কোনো পাগলও এই অবস্থায় এমনি রেগুলার অফিসে যায় না? অফিসে কোনোদিন কেউ অস্ত্র রাখবে? বৈধ অবৈধ কোনোদিন রাখবে না। কিন্তু সেখানে পুলিশ সেটাকে এমনভাবে দেখালো যেন সে অস্ত্র নিয়েই অপেক্ষা করছিল। তো এগুলো কিন্তু তাদের মেটিকুলাস ডিজাইনের পার্ট। তারা এরকম কিছু কাণ্ড আগামী আন্দোলনকে নিয়ে করবে। আমি মনে হয় এই বিষয়ে আমি দেশের জনগণ আমাদের নেত্রীর স্পষ্ট নির্দেশ, এই দেশটা আমাদের। দেখুন,
বঙ্গবন্ধু কন্যা যদি চাইতেন তাহলে কিন্তু উনিও রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারতেন। উনি চান নাই। উনি যে রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চাননি তার সবচেয়ে দুটি প্রমাণ দেয় আপনাকে। তার কাছে যখন গোয়েন্দা সূত্র থেকে খবর আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা হবে, তিনি নিজেই ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ফোন করে বলেছেন, তোমরা ক্যাম্পাস ছেড়ে দাও, আমি রক্তপাত চাই না। উনি যদি রক্তের উপর দিয়ে ক্ষমতায় থাকতেন, ওনার কাছে গোয়েন্দা সূত্রে এই খবর যাওয়ার পরে উনি ছাত্রলীগকে বলতেন, তোমরা সর্বাত্মক প্রস্তুতি নাও, ওরা হামলা করবে, পাল্টা হামলা করবে। এক। দ্বিতীয়ত, 5 তারিখের আগে যখন কারফিউ জারি করা হলো, আমরা অনেকে তার কাছে গিয়েছিলাম যে আমরা রাজপথে থাকবো। তিনি বলেছিলেন যে নো, আমি রক্তপাত চাই না। তোমরা থাকলে ওরা যদি মফ করে তাহলে দুই পক্ষের সংঘর্ষে মানুষ মারা যাবে। কোন রক্তপাত আমি চাই না। এটা কি আপনি আপনি একদম পুরো দায়িত্ব নিয়ে বলছেন যে আপনার সরাসরি এটা তো খুব ক্লিয়ার। এটা তো আপনার দায়িত্ব। এটা তো আপনি যদি এনালাইসিস করেন সিচুয়েশনটা, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 4 তারিখে যদি বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা দিতেন সারা বাংলাদেশ থেকে 5 লাখ লোক ঢাকা শহরে আসো। আপনি সারা বাংলাদেশ বাদ দেন। ঢাকা শহরের যে 16টা নির্বাচনী এলাকা, 17 সেই 16টা নির্বাচনী এলাকা থেকে যদি 20,000 করে লোক আসতো তো 4 লাখ লোক। এবং একটি নির্বাচনী এলাকা থেকে 20,000 করে লোক আনা তো কোনো কঠিন বিষয় না। তো 4 লাখ লোক যদি সেদিন রাস্তায় আওয়ামী লীগের পক্ষে থাকতো এবং তারাও যদি প্রস্তুতি নিয়ে মারামারি করতে আসতো, তাহলে তো অবশ্যই দেশে একটা মানে রক্তপাত হতো। তো উনি বলেছেন যে না, এইটা আন্দোলনটা দমানোর দায়িত্ব তোমাদের নয়, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাই এই কাজগুলো করবে, তারাই আইন শৃঙ্খলা বিষয়টা দেখবে। অর্থাৎ তিনি রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় রাখতে চান না। এটা আজকে না হোক কালকে শামীম বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হবে এবং এইটা যে পরিষ্কার করবে তারাই, যারা এই অকারেন্সগুলা ঘটেছে। কেন আপনার উপদেষ্টা এখন যে এনসিপি নেতা নাহিদ সাহেব অথবা আসিফ সাহেব, ওরা কি ইন্টারভিউতে বলেনি যে 5 তারিখে এভাবেই সরকারের পতন না হলো আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল। ওরা কিন্তু ক্ষমতার চেয়ারে বসে কথাগুলো বলেছে। এটা কিন্তু আপনি উড়াই দিতে পারেন না যে আমাদের সশস্ত্র প্রস্তুতি ছিল। এবং তার লক্ষণ কি আমরা দেখিনি? আসিফ মাহমুদ সাহেব যখন বিদেশে যাচ্ছিলেন, তার আপনার ব্যাগের মধ্যে কি AK-47 এর ম্যাগাজিন পাওয়া যায়নি? কোন ব্যাখ্যা দিয়েছে দেশের কাছে? তার বিরুদ্ধে কোন আইনি অ্যাকশন হয়েছে? এটা কি পারে কেউ? এবং একটা AK-47 এর লাইসেন্স পাওয়ার জন্য যা আপনার মেইনটেইন করতে হয় কন্ডিশন গুলো, সেগুলোর কোন ব্যাখ্যা পেয়েছে? তো এটা তো ক্লিয়ার এবং এগুলো মানুষের কাছে দিন, দিন পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হচ্ছে বলে কিন্তু আজকে মানুষ বলছে যে আগে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে চাই। এটা কিন্তু যারা শেখ হাসিনাকে চাচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগের লোক না। একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ। আমি এইজন্য বলছিলাম যে প্রতিরোধ তৈরি হচ্ছে এবং সেই প্রতিরোধে শুধু ইউনূস নয়, এই পাকিস্তানি চক্র, আমি এটাকে আর কিছু বলব না। আমি শুরু করেছিলাম কবি শামসুর রহমানের কবিতা দিয়ে, উদ্ভট এক ওটের পিঠে চলছে স্বদেশ। উদ্ভট নয়, আজ পাকিস্তানের ওটের পিঠে সওয়ার হয়েছে স্বদেশ। এই ওটের পিঠে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে রাখবে না। বাংলাদেশ আবার নিজের জায়গায় ফিরবে। ফেরার জন্যই প্রতিরোধ শুরু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমিন ভাই আপনাকে চমৎকার এই বিশ্লেষণের জন্য। আমরা আসবো আপনার কাছে আবার। পাকিস্তানে আমরা জানি ইসলামাবাদে কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে বোমা বিস্ফোরণ হয়েছে। তার 20 ঘন্টা আগে ভারতের রাজধানীতে বোমা বিস্ফোরণ হয়েছে। এই বিষয়ে আমরা একটু কথা বলবো। তবে তার আগে আমরা একটু যাব বিডি ডাইজেস্টের সম্পাদকীয় পরিষদের সদস্য জনাব তনয় ইমরোজের কাছে। তনয় ভাই, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ দিতে গিয়ে সারা বাংলাদেশের বিরুদ্ধেই যেন প্রতিশোধ নেওয়া হচ্ছে এবং সে প্রতিশোধটা সামহাও নিচ্ছে জামাত এবং ইউনূস। এই যে এত প্রবল দুঃশাসন, তাই না, বাংলাদেশের সাধারণ মানুষের যে চরম দুর্দশা, বাংলাদেশের গণমাধ্যমের কতটুকু প্রতিফলিত হচ্ছে বা আদৌ প্রতিফলিত হচ্ছে কিনা? জনাব তনয় ইমরোজ। আমিন ভাই একটা খুব ভালো উদাহরণ দিয়েছে যে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। এটা শামসুর রহমানের কথা। আমরা যখন ছোট ছিলাম আমরা
মাসুদ রানা পড়তাম স্কুল বয়সে, কলেজ বয়সে। মাসুদ রানার একটা বইয়ে আবার লেখা ছিল যে আমি এইটাকে প্রিফার করি, যে একটা গাধার পিঠে কিছু অর্ধশিক্ষিত এবং কিছু অরাজনৈতিক মানুষ স্বদেশটাকে চাপিয়ে উল্টা দিকে রাইড করতেছে। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। এখন যখন আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে চাই, বাংলাদেশের প্রেস ফ্রিডম কিন্তু সবসময় কন্টেস্টেড একটা সাবজেক্ট। এখন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে প্রেস ফ্রিডমটা সবসময় ছিল সেলফ সেন্সরশিপ। যে আমাদের যে গণমাধ্যমের যে প্রবলেম গুলো, সেলফ সেন্সরশিপটা হচ্ছে এই ধরনের যে বিভিন্ন গণমাধ্যম সরকারি সুযোগ সুবিধা পাবার জন্য সাধারণত অনেক নিউজ রিপোর্ট করতে। এটা ছিল বাংলাদেশের প্রেস ফ্রিডমের অবস্থা, যেখানে কোনো প্রেসের উপর হামলা ছিল না, সাংবাদিকদের উপর নির্যাতন এই ধরনের কোনো ব্যাপার ছিল না। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে আমরা যে 1991 এর পর থেকে যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করলাম, যেখানে প্রেস ফ্রিডম একটা সেন্টার পার্ট, একটা সেন্টার পিস, এই অবস্থাটাকে আমরা সম্পূর্ণ হারাই ফেলছি। আমি নিজের উদাহরণ দিয়ে বলি, আমি গত 12 বছর ধরে আমরা এই ঢাকা ট্রিবিউনে কলাম লিখছি, ঢাকা ট্রিবিউনের ইংলিশ সেকশনে। ঢাকা ট্রিবিউনে আমি 12 বছরে কোনোদিন আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে একটা কলাম লিখি নাই। পান থেকে চুন খসলেই আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি, ঢাকা ট্রিবিউন এটা পাবলিশ করেছে। আজকে বাংলাদেশের ঢাকা ট্রিবিউন না, ইভেন ছোটখাটো নিউজ পেপারেও যখন আমরা একটা ওপিনিয়ন পাঠাই ইউনূস সরকার আসার পরে, আমাদের ওপিনিয়ন ছাপা হয় না আর। সো বাংলাদেশে এই পরিবেশটা ছিল যে সরকারের সমালোচনা করা। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমি 12 বছর ধরে সরকারের সমালোচনা করেছি। যে কেউ ইচ্ছা করলে গুগল করে দেখতে পারে আমার নাম, যে সরকারের নামে কি কি লিখেছি। আমাকে কেউ ধরে নাই, আমার পরিবারকে কেউ আক্রমণ করে নাই, ঢাকা ট্রিবিউনের সাংবাদিকতার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় নাই। আমি জাস্ট আমাকে দিয়ে উদাহরণ দিলাম। ইউনূস আসার পরে যেটা ঘটলো, যে আনপ্রেসিডেন্টেড, যে বাংলাদেশের সাংবাদিকদেরকে মানে ফ্যাব্রিকেটেড মার্ডার চার্জে তুমি চার্জ করো যে তোমার বেইলেবল, তুমি একটা সাংবাদিককে, ঠিক আছে তুমি রাজনৈতিক সুবিধা নিতে একটা সাংবাদিককে একটা কেস দিবা, একটা মামলা করবা, কিন্তু সেটা একটা ফ্যাব্রিকেটেড মার্ডার চার্জ হতে পারে না। খুনের মামলা সাংবাদিকের উপরে, কারণ সে তার প্রফেশনাল ডিউটি পালন করেছে, বলা হচ্ছে তারা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল। এখন বর্তমান বিশ্বে যে সাংবাদিকতা ট্রেন্ড, বর্তমান বিশ্বের সাংবাদিকতা ট্রেন্ডে পার্টিজান সাংবাদিকতা বা কোনো একটা রাজনৈতিক আদর্শকে সমর্থন করা কোনো অন্যায় কিছু না। এটার উদাহরণ পুরি আছে সারা পৃথিবীতে। আপনি যান, এখন আপনি নোমান শামীম ভাই অস্ট্রেলিয়ায় থাকেন, অস্ট্রেলিয়ায় যদি নির্বাচন হয় আজকে, আপনি দেখবেন যে চ্যানেল 10 অস্ট্রেলিয়ান লেবার পার্টির পক্ষ নিচ্ছে, চ্যানেল 7 যে পক্ষ নেবে অস্ট্রেলিয়ান লিবারাল পার্টির, ফক্স নিউজ পক্ষ নেবে লিবারাল পার্টির, আবার SBS ABC পক্ষ নেবে লেবার পার্টির। আমরা আমেরিকায় যাই, ফক্স নিউজ পক্ষ নেবে রিপাবলিকানদের, CNN MSNBCর মতো সাংবাদিক সংস্থাগুলো যে চ্যানেলগুলো আছে ওরা পক্ষ নেবে আমেরিকান ডেমোক্র্যাটদের। দিস ইজ মানে এটা একটা নর্মাল ট্রেন্ড বর্তমান সাংবাদিকতার। আমি বলতেছি না যে এটা বেস্ট, কিন্তু এর মধ্যে সাংবাদিকতার মানে স্ট্যান্ডার্ড কখনো লো হয়ে যায় না। আমরা কি দেখলাম 2 দিন আগে, যে বিবিসির সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পের তার কথা এডিট করে একটা ডকুমেন্টারি করছে। এই কারণে তাদের নামে কি কেস করা হয়েছে? তাদের নামে কেস করা হয়নি, তারা জেলে গেছে, তাদের নামে জেল হয়নি। শুধুমাত্র 2 জন টপ সাংবাদিক রিজাইন করেছে। তো বাংলাদেশে শুধু সাংবাদিকদের নামে খুনের মামলা না, যেটা আমরা কখনো দেখি নাই এই দেশে, যে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে দৈনিক সংগ্রামেরও তাদের রেগুলার সার্কুলেশন ছিল। আজকে আমরা দেখলাম বাংলাদেশ প্রতিদিনের অফিসে হামলা হচ্ছে, আমরা দেখেছি সময় টিভি, 71 টিভি, ওদের অফিসে হামলা হচ্ছে। আমরা দেখলাম যে জনকণ্ঠ দখল করে নিল এনসিপির একজন নেতা।
এইটা হচ্ছে বাংলাদেশের প্রেস ফ্রিডমের বর্তমান অবস্থা। কিন্তু এখানে আশার আলোটা হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকারের একটা কথা যে বাংলাদেশ আগামী 100 বছর বা 500 বছর পরেও এই একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সার্বিক সকল উন্নতির যে বেসটা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গত 15 বছরে করেছে। সেটা কি যে বাংলাদেশের যখন 2008 সালে আমরা ক্ষমতায় আসলাম, বাংলাদেশের ইলেকট্রিসিটি যে 40% 47% লোক ইলেকট্রিসিটির আওতায় ছিল যখন আওয়ামী লীগ সরকার। হ্যাঁ, বাংলাদেশ, হ্যাঁ, তাও আবার মানে সব সময় না, মানে অলওয়েজ না, দিনে 5 ঘন্টা লোড শেডিং সহ বাংলাদেশ আওয়ামী লীগ 37%, আমিন ভাই বলছে, থ্যাংক ইউ আমিন ভাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে গত 15 বছরে 100% বাংলাদেশের মানুষ ইলেকট্রিসিটির সুবিধার মধ্যে আছে। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বলছে যে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটালটা গোটা পৃথিবী হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের মুন্সিয়ানাটা কি? বাংলাদেশ আওয়ামী লীগের মুন্সিয়ানাটা হচ্ছে এই যে বাংলাদেশ ইন্টারনেটের যে সুবিধাটা বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে ছড়াই দিতে পেরেছে। যে আপনি নোমান ভাই অস্ট্রেলিয়ায় থাকেন, আপনি জানেন অস্ট্রেলিয়া পৃথিবীর একটা খুবই অ্যাডভান্সড একটা কান্ট্রি, তারপরেও অস্ট্রেলিয়ায় আপনি যদি মিডল অফ অস্ট্রেলিয়ায় যান বা অস্ট্রেলিয়ার কান্ট্রি সাইড গুলোতে যান, গ্রাম এলাকায় যান, যে ইন্টারনেটের স্পিড শহর সিডনি শহরে যা, এটা গ্রাম্য এলাকাগুলোতে তা আজকেও এখন পর্যন্ত না। অস্ট্রেলিয়ানরা এটা গত 20 বছর ধরে বলতেছে, কিন্তু এখনো করতে পারে না। কিন্তু আপনি বাংলাদেশে যান, বাংলাদেশের প্রতিটা এলাকায় গ্রাম হোক আর শহর হোক একই স্পিডে ইন্টারনেট চলতেছে। তো এই কারণে এরা যেটা যখন প্রেস ফ্রিডমকে সারপ্রেস করতেছে, বাংলাদেশের মানুষের যে অন্য আর একটা টেন্ডেন্সি আছে, আমিন ভাই যেটা বললো যে বাংলাদেশে শুধু শিয়াল জন্মায় না, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারেরও জন্ম হয়। তো বাংলাদেশের যে ইনোভেশন কালচারটা, যে রয়্যাল বেঙ্গল টাইগাররা জন্ম হয়েছে, এই নিউজটা কিন্তু গোটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। ওইটার আলোক থেকে আমাদের মতো লোকেরা আমাদেরকে সংবাদপত্রের ব্যবসায় আসতে হতো না। বাংলাদেশের জন্য আমাদেরকে বিডি ডাইজেস্ট নিয়ে ওরা যখন সকল কিছু বন্ধ করে দিল, নিউজের খবরের প্রবাহ, আমাদেরকে আসতে হয়েছে। এখন আরো বেশ কিছু নিউজ সাইট আসতেছে, আমরা দেখতেছি, যেমন আজকের কণ্ঠ নামে একটা নিউজ সাইট আছে, আমরা দেখছি ফ্রিডম বাংলা নিউজ, ডুয়েল কণ্ঠ নিউজ, যে চারিদিক দিয়ে নিউজের যে অবাধ প্রবাহ। বাংলাদেশের যারা স্বাধীনতাকামী মানুষ, গণতান্ত্রিকামী মানুষ, কারণ গণতন্ত্র হচ্ছে বাংলাদেশের ফোর্জিং আইডিয়া। 1971 সালে আমরা দেশটা তৈরি করছি যে গণতন্ত্র এই আইডিয়াটার উপরে, এবং গণতন্ত্র আমাদের বুকের ভিতরে ঢুকে আছে। বাংলাদেশের মানুষের, বাঙালিদের ফোর্জিং প্রিন্সিপাল। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কিন্তু এই যে অবাধ তথ্য প্রবাহ, এইটা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ নোমান ভাই। ভাই থ্যাংক ইউ আপনাকে চমৎকার বিশ্লেষণের জন্য। আমি আরেকটু কথা বলতে চাই যে দেখুন, প্রথম আলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে হেন কোনো কাজ নাই, ইভেন সচিবালয়ে ঢুকে চুরি পর্যন্ত করেছে তারা সরকারি ডকুমেন্ট, এবং তাকে তারা বাংলাদেশের সেরা সাংবাদিকতার পুরস্কারও দিয়েছে। কিন্তু প্রথম আলোর সামনে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগের বা ছাত্রলীগের কোনো নেতাকর্মী গরু জবাই করে জিয়াফত করবে, এই দুঃসাহস কিন্তু কেউ দেখাতো না, কারণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু এটা সহ্য করত। নমান, এটা কিন্তু দুঃসাহস না, এটা নোংরামি, এক্স্যাক্টলি, এই হীনতা, এটা এক্স্যাক্টলি, অসভ্যতা, এটা বর্বরতা, এটা সাহসের বিষয় নয়। এক্স্যাক্টলি, এবং এটা মনে হয় না আপনারা নোমান ভাই একটা পয়েন্ট অ্যাড করি, যে আমরা আওয়ামী লীগের কিছু মানুষ যারা আওয়ামী লীগ সমর্থন করি, আমরা ইভেন প্রথম আলো সাংবাদিককে ওই সময় ডিফেন্ড করেছি যে হ্যাঁ, সাংবাদিকতায় অনেক সময় সোজা রাস্তায় সংবাদ সংগ্রহ করা হয় না, প্রথম আলো এই উপায়ে সংগ্রহ করছে। আমরা কলাম লিখছি এটা নিয়ে, আমরা সরকারকে প্রেশার দিচ্ছি। ধন্যবাদ। আমি যাব এখন আমাদের এই সময়ের অন্যতম আলোচিত যুব নেতা আমাদের নুরুল আজিম রনির কাছে। নুরুল আজিম রনি, দেখুন, আন্তর্জাতিক মিডিয়াকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশে একটি সাংবিধানিক সরকার
আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। প্রতারণার মাধ্যমে ক্ষমতা দখল করে দুঃশাসন কায়েম করা হয়েছে, একটি মব রাজত্ব কায়েম করা হয়েছে। দুঃশাসন প্রতিনিয়ত প্রবল থেকে প্রবলতর হচ্ছে এবং এর অবসান হওয়া কিন্তু জরুরি। আপনি দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে নেতৃত্ব পর্যায়ে ছিলেন, আপনার জনপ্রিয়তাও ততোধিক। চট্টগ্রামে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছেন, এরপর এখন যুব রাজনীতিতে সক্রিয়। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে 2024-এর জুলাই আগস্টে তরুণ ছাত্ররাই কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় ছিল। এরপর ডক্টর ইউনূসের যে তথাকথিত সরকার, সেটিকেও কিন্তু বলা হয় তরুণদের নিয়োগ দেয়া। 15 মাস পরে বাংলাদেশের তরুণদের প্রকৃত অবস্থা আপনি আসলে কি দেখছেন? নুরুল আজম রনি। ধন্যবাদ নোমান ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের এই অনুষ্ঠানের সকল কলা কৌশলীকে। উপস্থিত আছেন, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আমিনুল ইসলাম আমিন ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক তনয় ভাই সহ যারা অনুষ্ঠান দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটি করলেন, আমি প্রশ্নের উত্তরটি সরাসরি এভাবে দিতে চাই। গত 15 মাসে সারা দেশে একটি শব্দ খুব আলোচিত, একটি শব্দটি আবার অনেক ক্ষেত্রে বিতর্কিত, শব্দটি হচ্ছে মেটিকুলাস ডিজাইন। আমরা যদি সেই 15 মাস আগে ফিরে যাই, সেই জুলাই মাস কিংবা সেই আগস্ট মাসে যখন আন্দোলনটি প্রথম কোটা নিয়ে ডানা বাঁধা শুরু করে, আমরা দেখতে পাই যে কিছু ছাত্র ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের সামনে আসে। পরবর্তীতে এই আন্দোলনটি যখন শেষ হয়, আগস্টের পর থেকে আমরা দেখতে পাই যে এই তরুণ সমাজ যারা সামনে এসে নেতৃত্ব দিয়েছিল, তারা তাদের কিছু রাজনৈতিক দলে শ্রেণী বিভক্ত হয়ে যায়। দেখতে পাই যে সাদিক কাইমদের মতো যারা নেতৃত্ব দিয়েছিল তারা শিবিরের ছিল। আমরা দেখতে পেয়েছিলাম আরো কিছু নেতৃবৃন্দ যারা গণ অধিকার পরিষদ রাজনীতি করেছিল, কিংবা আক্তারের মতো যারা ছিল, যারা একসময় গণ অধিকার পরিষদ করেছিল বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল। আমরা ছাত্র দলের নেতৃবৃন্দকেও দেখতে পেয়েছিলাম আন্দোলনের সময়। তো পুরো আসলে বিষয়টা ছিল একটা বিভ্রান্তির মধ্যে। যে মেটিকুলাস ডিজাইনটা ছিল, সেটি ছিল প্রথমে ছাত্রদেরকে বিভ্রান্ত করা। আজকে 15 মাস পরে এসে ছাত্ররা অবশ্যই বিষয়গুলো অনুধাবন করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি যে আজকে একদম, আমি ভার্সিটি লেভেলে যাব না, আমি আর একটু নিচে আসি, হাই স্কুলেও যদি যাই, আজকে এই জুলাই মাসে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্কুল কলেজ থেকেও ছাত্ররা নেমে এসেছিল, শুধু ভার্সিটি না। তো আজকে সেই স্কুলগুলোতে আগস্ট পর্যন্ত বই দিতে পারে না যে সরকারটি আজকে নির্বাচিত হয়েছে বা যে সরকারটি আজকে ক্ষমতা দখল করেছে। আজকে যখন আমাদের অক্টোবর মাস চলে, তখন বলেই দেওয়া হচ্ছে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও সরকার বই দিতে পারবে না, তখন তারা একটা নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে। এই তরুণরা তো একটা যদি আন্দোলন যদি করেও থাকে, সেটি তো একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে করেছিল। তারা বলেছিল যে একটি সংস্কার করবে। তারা সেদিন রাস্তায় নেমে বলেছিল যে তারা রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিবে। তো আমাদের প্রশ্ন থাকতে পারে যে রাষ্ট্র সংস্কারটা কি? এখানে আমিন ভাই খুব সুন্দরভাবে বলেছিলেন, রাষ্ট্র সংস্কারের মধ্যে অনেক কিছুই থাকে। আমার প্রথমে আইনের শাসন থাকবে, আমার বাক স্বাধীনতা থাকবে, আমার ফ্রিডম অফ স্পিচ থাকবে, আমার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি থাকবে, আমার যে কোনো বিষয়ে আমার একটা সংস্কারের মধ্যে থাকবে। গত 15 মাসে ওই সংস্কার নেই। আজকে তরুণ সমাজকে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মিসগাইড করা হয়েছিল, আজকে তারাই বুঝতে পারছে যে সংস্কারের নামে তারা একটা প্রতারণার ফাঁদে পড়েছিল। তো আপনি যদি বলেন যে 15 মাস পরে এটা কিভাবে আমি মূল্যায়ন করবো, আমি মনে করব যে সেই ছাত্ররাই আজকে অনুধাবন করছে যে একটি নির্বাচিত সরকারকে, যে সরকারটি বাংলাদেশের উন্নয়নের উচ্চ শিখরে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল, সেই সরকারকে সরকারকে পতনের মাধ্যমে যে সরকারকে আজকে অবৈধভাবে তারা এখানে এনেছেন, সেই সরকারটি আসলে তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। সেই সরকারটি আজকে সর্বক্ষেত্রে ব্যর্থ। আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে। বাংলাদেশের যারা জনশক্তি রপ্তানি, যে তরুণরা স্বপ্ন দেখে যে তারা একটি সময় তারা দেশের বাইরে যাবেন, সেই বাংলাদেশের প্রবাসী হিসাবে কাজ করবেন, বাংলাদেশের রেমিটেন্স আনবেন, তারাও আজকে ব্যর্থ। আজকে যে ছাত্ররা স্বপ্ন দেখতো যে তারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনা করতে যাবেন, তাদেরও আজকে স্বপ্ন ভঙ্গ হয়েছে। আজকে হাজার হাজার তরুণ, লক্ষ লক্ষ তরুণ আজকে বেকার হয়েছে। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের মিছিলে যাওয়ার অপরাধ সামনে এনে তাদেরকে আজকে
তাদের শিক্ষা জীবন আজকে নষ্ট করা হচ্ছে। আজকে যেখানে হাজার হাজার ছাত্রলীগ ত্যাগ দিয়ে ছাত্রদের শিক্ষা জীবন নষ্ট করা হচ্ছে, সেখানে সাধারণ ছাত্রদের ভাই আছে, সাধারণ ছাত্রদের বন্ধু আছে, তাদের সহপাঠী আছে, তাদেরও আজকে বিষয়গুলো আসলে অনুধাবন করার সময় এসেছে বা অনুধাবন করছে যে তারা একটি আন্দোলনের নামে একটি প্রতারণার ফাঁদে পড়েছিল। সেই প্রতারণার ফাঁদের মাধ্যমে আজকে তাদের শিক্ষা জীবন আজকে নষ্টের মুখে, আজকে রাষ্ট্রের অর্থনীতি ব্যবস্থা ধ্বংস, আজকে আইন শৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস, আজকে ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় যাবে সেটি আজকে আসলে পথভ্রষ্ট আমি মনে করি। নুরুল আজম রনি, আপনার সাথে আর একটু কথা বলি আমরা যে দেখুন, আপনি যে কথাটা বলেছেন যে বিদেশের তরুণদের জন্য আমাদের সম্ভাবনার দরজাগুলি বন্ধ হয়ে গেছে আবার যাচ্ছে না, ইটস অলরেডি ডান। পৃথিবীর বিভিন্ন দেশে আসলে দু একটা দেশ ছাড়া বাকি দেশগুলোতে আমাদের কাজের জায়গাটা ছোট হয়ে এসছে, এবং তরুণদের যে সংখ্যাটা আমরা বাংলাদেশে দেখি প্রায় 4,74,00,000। এটা কিন্তু একটা বিশাল সম্ভাবনা, এবং তারা যে কোটা আন্দোলনটা নিয়ে এসছিল যে তাদের একটা সম অধিকার হবে, এটা একটা সকল কোটা আন্দোলনে, আপনি কি দেখছেন যে আসলে কোটা আন্দোলন করে তাদের কোনো লাভ হয়েছে, নাকি কোটাটা আসলে তাদেরকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তারা প্রতারিত হয়েছে? আজকে যারা আন্দোলন করেছিল, উমামা ফাতেমা নামে একজন নেত্রী আছেন সম্ভবত, উনি কিছুদিন আগে একটা পত্রিকায় বললেন উনি নারী কোটা আবার ফিরে চান। আবার এক্স্যাক্টলি। একজন আমার আমার একজন পাহাড়ি বন্ধু, তিনিও কিছুদিন আগে ফেসবুকে লিখলেন উনিও সেই আদিবাসী কোটাটা আসলে ফিরে পেতে চান। তো এই কোটা তো ছিল একটা প্রতারণার অংশ। আমরা তরুণ সমাজ যাদেরকে বলি, আপনি যদি একদম 18 বছর বয়স থেকেও যদি আপনি হিসাবটা করেন, 30 বছর 35 বছরের মধ্যে যদি আপনি দেখতে চান, আমাদের মধ্যে গ্ল্যামারের প্রতি একটা আকর্ষণ থাকে, আমাদের সেলিব্রিটিদের প্রতি একটা আকর্ষণ থাকে, আমাদের মিডিয়ার প্রতি একটা আকর্ষণ থাকে। আপনি সেই জুলাই মাসের বিষয়গুলো পর্যালোচনা করুন, দেখতে পাবেন কিছু সেলিব্রিটিদেরকে তারা সামনে আনে প্রথমে, কিছু সঙ্গীত শিল্পীকে তারা সামনে আনে প্রথমে, কিছু রক স্টারদেরকে তারা সামনে আনে। মূলত আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তাদের আন্দোলনের মূল জায়গাটাই ছিল প্রতারণার মাধ্যমে, এবং এগুলো পিছন থেকে সেই আমাদের তথাকথিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তার কিছু ভাড়াটে লোকজনকে দিয়ে বাংলাদেশের কিছু ছাত্রদেরকে নার্সিং বিভিন্ন সময় করিয়ে এসেছেন। এগুলো আমরা সব সময় দেখেছি, জানি। আমরা ফরহাদ মাজার সাহেবকে দেখেছি, তিনি তার ওই পাঠ্যচক্রের নামে তিনি একটি সমাজকে, একটি ছাত্রদের একটি অংশকে তিনি ভুল বুঝিয়েছেন, তাদেরকে প্রশিক্ষিত করেছেন, এবং তাদেরকে দিয়েই কিন্তু জুলাই আগস্ট মাসে সামনে নিয়ে এসে পিছনের ছাত্র বা তরুণ সমাজকে আসলে বিভ্রান্ত করা হয়েছে। সারা বাংলাদেশ শুধু বলেছে যে আমরা কোটার বিরুদ্ধে, আসলে কোটা বিষয়টা কি এটি কখনো তারা আসলে অনুধাবন করতে চায়নি। যদি চাইতো তাহলে আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা আসতো না, বা উমামা ফাতেমা আজকে বলতো না যে সেও আবার নারী কোটা ফিরে পেতে চায়। ধন্যবাদ। আমাদের যে কথাগুলি আপনি বললেন নুরুল আজিম রনি, তরুণদের সাথে যে প্রতারণাটা আমরা দেখছি, আসলে আসলে এটা ব্যাপক আকারে প্রতারণা। তারা তো আসলে জামাতকে ক্ষমতা আনার জন্য ভোট দেয় নাই, তারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য কিন্তু তারা আন্দোলনে যায় নাই, তারা গিয়েছিল আন্দোলনে কোটার কারণে। এনিওয়ে, আমরা সেখান থেকে ফিরে যাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ভাইয়ের সাথে। আপনাদের তিনজনের আলোচনা থেকেই ইউনূসের দুঃশাসনের একটি পরিষ্কার চিত্র পাওয়া গেছে, এবং দেশের মানুষের কাছে এটা একটা বাস্তবতা, কঠিন কঠোর একটি বাস্তবতা। এই দুঃশাসন প্রতিরোধে 13ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি নিয়ে আমরা জানতে চাচ্ছি জনাব আমিনুল ইসলাম আমিন আপনার কাছে। দেখুন, লকডাউনের কর্মসূচিটা কেন? আমি যেটা বলছিলাম যে এখন তো আর উদ্ভট ওঠের পিঠে না, পাকিস্তানের পিঠে বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছে। কারণ এই জায়গা থেকে বাংলাদেশটাকে আবার সঠিক জায়গায় আনতে হবে। আবার পাকিস্তানের পিঠে বাংলাদেশটাকে তোলে আবার বাংলাদেশটাকে কিন্তু পাকিস্তানে নিয়ে যাওয়ার একটা অশুভ চক্রান্ত। সে অশুভ চক্রান্তের জায়গা থেকেই আপনার বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ১০০ ভাগ অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক আদালতে মিথ্যা মামলা। আমরা জানি যে ১৩ তারিখে এই
যে আদালতটি গঠিত হয়েছে, যার মোটো হচ্ছে এখানে ৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচার হবে। সেখানে কিন্তু বাংলাদেশের বা শেখ হাসিনার ৭১ পরবর্তী বা পূর্ববর্তী কারো বিচার করার এখতিয়ার সেই আদালতে নেই। এবং সেই আদালতে শেখ হাসিনার বিচারের নামে একটা প্রহসন শব্দটাও যথাযথ নয়। একটা মকারি, মানে মকারির দ্য এক্সট্রিম মকারি চলছে। যেমন ধরুন সেই আদালতে সরি সেই আদালতে যিনি সরকার পক্ষের কৌশলী, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনুযায়ী সে কিন্তু ওই পদ পেতে পারে না, কারণ সে আগে এই আদালতের যারা সরকারের বিরুদ্ধে, সরকার যাদের বিরুদ্ধে মামলা করেছিল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের, তাদের কৌশলী ছিল। সে ওই জায়গা থেকে আবার সরকারের কৌশলী হওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায়। তারপরে সেখানে তারা একটা মখারির এক্সট্রিম একটা লেভেল, যে বঙ্গবন্ধু কন্যার পক্ষে একজন লয়ারকে নিয়োগ দিয়েছে। তো তাকে যখন আদালত প্রশ্ন করেছে যে আপনি মিডিয়াতে কেন বলেছেন শেখ হাসিনা খালাস পাবে, তো তিনি অকপটে বলেছেন, মি লর্ড, আমি যদি মিডিয়ায় বলি যে শেখ হাসিনার ফাঁসি হবে, তাহলে যে আমরা তাকে ফাঁসি দিতে চাচ্ছি এটা তো সবাই জেনে যাবে। অর্থাৎ এই যে ফাঁসি দেওয়ার আয়োজন, এটা বাংলার মানুষ গ্রহণ করছে না, মানছে না। এবং আপনি একটা কথা বলছিলেন যে আনোয়ারুল আজিম রনিকে যে কোটা নিয়ে, আচ্ছা দেখুন, ওই সময়ে যদি তারা বলতো যে আমরা এই আন্দোলন সফল হলে শেখ হাসিনার পতন ঘটাবো, শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা সংবিধান পাল্টাবো, আমরা জাতীয় সঙ্গীত পাল্টাবো, আমরা শহীদ মিনার ভাঙবো, আমরা নারীরা ঘর থেকে বেরোলে তাদেরকে পিটাবো, যারা পিটাবে তাদের ফুলের মালা দিব, তাদেরকে বরণ করে নিব, আমরা সরিয়ে আইন চাইবো, এবং সেটা আফগানিস্তানের স্টাইলে, মাহমুদুল হক বলেছেন আফগানিস্তানের স্টাইলে। তো ওদেরকে আবার একটা আন্দোলন করতে বলেন না, কয়জন লোক তাদের সাথে যায় দেখি। আচ্ছা যাক, আমি সেই জায়গায় যাচ্ছি না। এখানে ধরেন এই যে তাজুল, সে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কি করলো, বললো যে পুলিশ গুলি করেছে এবং সেই গুলিতে একজন আন্দোলনকারীর মাথার চুলে গুলি লাগলো, গুলি থেকে তার মাথায় আগুন ধরে গেল। ও মাই গড! আপনি জনাব নোমান, পৃথিবীতে গুলিতে মাথার চুলে আগুন ধরার তথ্য কিন্তু এই আদালত, মকারি আদালতের কৌশলী আবিষ্কার করেছে। তো এই যে প্রতারণা জাতির সাথে, এই প্রতারণা বাংলার মানুষ মানছে না। না মানার জায়গা থেকে কারণ মানুষ মনে করছে শেখ হাসিনা আমাদের প্রাণ ভোমরা। এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য নয় জনাব রহমান। আপনি যদি বাস্তবে নেমে আসেন, বিবেককে জাগ্রত করে নিজের বিবেককে প্রশ্ন করেন যে শেখ হাসিনার মধ্যে যদি নিখাদ দেশপ্রেম না থাকতেন, তাহলে কি করে তিনি $570 মাথাপিছু ইনকামের একটা দেশকে আজকে $2800 মাথাপিছুর ইনকামে পৌঁছিয়ে দিলেন। তার মধ্যে যদি নিখাদ দেশপ্রেম এবং দক্ষতা না থাকতো, তাহলে তিনি কি করে মাত্র $80 বিলিয়ন অর্থনীতির দেশকে $480 বিলিয়ন উপনীত করেন? তিনি কি করে 37% মানুষ বিদ্যুতের আওতায় ছিল, সেখানে আজকে শতভাগ মানুষ বিদ্যুতের আওতায়। 1971 থেকে 2008, 37 বছরে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 3200 মেগাওয়াট। আর গত 15 বছরে সেটা হয়েছে ডবল নয়, 3 ডবল নয়, সেটা হচ্ছে 24,000 মেগাওয়াট, 8 গুণের বেশি। তো এই মানুষটাকে নিয়ে আপনি মকারি করবেন, আপনি বাংলাদেশটাকে পাকিস্তান বানানোর জন্য এই মানুষটাকে অপমানিত করবেন। বাংলার মানুষ চেয়ে চেয়ে দেখবে এই বাংলাদেশের জন্য কিন্তু 30 লক্ষ মানুষ জীবন দেয়। এখান থেকে কিন্তু প্রতিরোধ শুরু হচ্ছে মানুষের, এখান থেকে মানুষের প্রতিরোধ শুরু হচ্ছে। এবং আপনি দেখুন 75-এর পরে কিন্তু আওয়ামী লীগের উপর অনেক নিপীড়ন হয়েছিল, সেটা আরেকটা প্রেক্ষাপট ছিল। কিন্তু তখন আজকে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থন করে
হয়তো গ্রামে তার একটা টঙের দোকান, সেই দোকানটাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলা হয়েছে। 4 বছর পরে সিলেটের এক ছাত্রলীগ কর্মী দেশে আসলো 24শে আগস্টের পরে। রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তার মনে ভয় থাকলে তো 24শে আগস্টের পরে দেশে আসতো না। মব স্টার সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে তাকে পায়নি, এই কারণে বাইরে তালা লাগিয়ে আগুন দিয়েছে, তার মা এবং চাচি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এই নির্মমতা কিন্তু প্যালেস্টাইনেও হচ্ছে না, সেখানে নির্মমতা আরেক ধরনের। সেখানে কিন্তু কাউকে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে না, সেখানে কিন্তু কাউকে জবাই করা হচ্ছে না, বম্বিং করা হচ্ছে, ওইটাও নির্মমতা। কিন্তু আপনি যদি এটা বিবেককে কিন্তু সামনে আনেন, পাকিস্তানি স্টাইল আমিন ভাই, এটা কিন্তু পাকিস্তানি স্টাইল, মেরে না ঝুলিয়ে রাখা। এটা আমি নমান বলি, এটা পাকিস্তান, এটা হচ্ছে আফগানি স্টাইল। আফগানিস্তানে আপনার প্রথমবার আহ, এই রাশিয়ান পক্ষে সরকার পতনের পরে তারা সেখানে নজিবুল্লাহ সরকারের লোকজনকে মেরে চৌরাস্তার মাথায় বাঁশের উপরে ঝুলিয়ে রেখেছিল। ওই তালেবানের ওই স্টাইল থেকে বাংলাদেশে ওরা ইম্পোর্ট করেছে। এই যে তারা স্লোগান দিয়েছিল না, আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান, ওইটার আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশে। তাহলে এই জায়গাটা কিন্তু আজকে বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। এত নিপীড়ন আপনি দেখছেন, গতকাল দেখলাম 20-21 বছর হবে একটা বাচ্চা ছেলে, তার অপরাধ সে জয় বাংলা স্লোগান দিয়েছে, তাকে পুলিশ ধরে নিয়েছে, রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড মঞ্জুরের পরে তাকে পুলিশ ভ্যানে তুলে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। সে পুলিশ ভ্যানের মধ্যেই বুক চিতিয়ে জয় বাংলা এমন ভাবে স্লোগানটা দিচ্ছিল, রীতিমতো মনে হচ্ছে বোধহয় মানে যমুনা বোধহয় কেঁপে উঠছিল। এই যে প্রত্যয়, এই প্রতিরোধ আপনি দেখবেন না কোথাও। আপনি স্কুলের ছেলেরা 14-15 বছর বয়স, নাবালক, মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা, সেই কারণে তাদের বিরুদ্ধে মামলা, তাদের পরিবারের বিরুদ্ধে মামলা, তেমন তাদের বেল নাই। এই নির্মমতা, এই অমানবিকতা পৃথিবীর আরেকটি দৃষ্টান্ত দেখেন না কোথাও, পাবেন না। তো এই অমানবিকতার বিরুদ্ধে আজকে মানুষ ফুঁসছে, এবং সেই কারণেই আগামী 13ই নভেম্বরের প্রোগ্রাম। এই আদালত বাংলার মানুষ মানে না, যেমন ভাবে মানে নাই 69-এর আদালত। বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলার ষড়যন্ত্র মামলা হয়েছিল না? আজকে অনেকে অনেক কথা বলে, কয় শেখ মুজিব স্বাধীনতা চাননি। আরে ভাই, শেখ মুজিব স্বাধীনতা না চাইলে আগরতলা ষড়যন্ত্র মামলা আপনার নেতার বিরুদ্ধে হইল না কেন? ওই তালিকায় আপনার নেতার নাম নাই কেন? শেখ মুজিবের নাম 1 নম্বরে কেন? কিন্তু বঙ্গবন্ধুর জন্য ফাঁসির রায় ঠিক করে কবরও করা হয়েছিল, কিন্তু কথায় বলে না, রাখে আল্লাহ মারে কে। আর একটা প্রভাব আছে, ইউ ক্যান ব্লাভ সাম পিপল ফর দ্য সাম টাইম, বাট ইউ ক্যানট ব্লাভ অল দ্য পিপল ফর অল দ্য টাইম। পারবেন, এটা সম্ভব না। 69-এর চেতনায়, 70-এর চেতনায় মানুষ জেগে উঠছে, জেগে উঠছে তাদের প্রাণ ভোমরার জন্য, জেগে উঠছে সেই মানুষটির জন্য যে মানুষটিকে কোনোদিন না দেখার পরও তাদের মাথার উপর ছাদ দিয়েছিল, 9 লক্ষ ভূমিহীনকে তাদের বাড়ি করে দিয়েছিল। জেগে উঠছে সেই মানুষটির জন্য যে মানুষটিকে কোনোদিন না দেখার পরও তাদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা সহ নানাবিধ ভাতা দিয়ে তাদের জীবনে আর্থিক সচ্ছলতার একটা সম্ভাবনা তৈরি করেছে, গ্রামীণ অর্থনীতিকে সচল করেছিলেন। সে মানুষটির জন্য বাংলাদেশ আজকে জেগে উঠছে, এবং এই জেগে উঠা এত নিপীড়ন, এই জেগে উঠতে না পারার জন্য এত নির্যাতন, জবাই করে হত্যা, বাড়ি করে আগুন, যখন তখন মব সন্ত্রাস, আদালতে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীদের উপরে, এজলাসের উপরে হামলা, আবার কোন লয়ার যেন দাঁড়াতে না পারে সেজন্য হামলা। তারপরে কোন লয়ার যদি দাঁড়িয়ে যায় তাহলে কি হচ্ছে, 74 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হলো। 74 জন আইনজীবী, এবং সেই আইনজীবীগুলো উচ্চতর আদালত থেকে বেল পেল। বেল পাওয়ার পরে তারা যখন নিম্ন আদালতে সারেন্ডার করতে গেল, নিম্ন আদালত ইউনূসের নির্দেশে তাদের সবাইকে জেলে পাঠালো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীতে 74 জন আইনজীবীর এইভাবে কারাগারে পাঠানোর কোন রেকর্ড নাই, এবং এই 74 জন আইনজীবীর একজন আইনজীবীর বিরুদ্ধে 5ই আগস্টের আগে কোন মামলা, ইভেন কি থানায় কোনো জিডি ছিল না, তবু তাদেরকে মামলার আসামি করা হয়েছে, কারণ তারা আওয়ামী লীগের নেতার পক্ষে তাদের আইনি লড়াইটা লড়তে চেয়েছে। এই সবের
সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠছে, এবং এই কারণেই 13 নভেম্বর এই ভুয়া আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এই আদালতকে ছিন্ন ভিন্ন করার লক্ষ্যে বাংলার মানুষ জেগে উঠছে, এবং আমাদের এখান থেকে প্রতিরোধ যুদ্ধটা শুরু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আমিন ভাই আপনাকে চমৎকার বক্তব্যের জন্য। আমরা এ প্রসঙ্গে আরেকটু মনে করাই দিতে চাই যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লয়ার দাঁড়ানোর কথা ছিল, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু কোনো লয়ার দাঁড়াতে দেয় না। যে ক্যাঙ্গারু লয়ারকে দাঁড়া করানো হচ্ছে সেও জামাতের বিচারপতি। আমার বলাই সে তো আদালতকে বলছে, আদালত আমরা যে ফাঁসি দিব এটা তো জেনে যাবে, এই জন্য বলছি যে আমার মক্কেল রিলিজ পাবে। এবং মানে এটা নজিরবিহীন যে বিচারক জামাতের, মামলার বাদীর বিচারক আইনজীবী জামাতের। বিচার না, এটা হচ্ছে দুইটা প্রতিশোধ। একটা হচ্ছে শেখ হাসিনার বাবা শেখ মুজিব কেন স্বাদের পাকিস্তান ভেঙে দেশ স্বাধীন করেছিল তার প্রতিশোধ, আর একটা হচ্ছে তার কন্যা কেন এই যুদ্ধ অপরাধীদের বিচার করলেন আইনের মাধ্যমে। এই দুইটা প্রতিশোধের জন্যই আজকে বাংলাদেশ জ্বলছে, আর কোনো ব্যাখ্যা নেই, কিন্তু মানুষ সেটা উপলব্ধি করতে এক্স্যাক্টলি আমিন ভাই। এবং সেই সাথে যে এই যে মোকারি, এটা আসলে বাংলাদেশের মানুষ মানবে না, মানুষ ফুঁসে উঠছে সারা বাংলাদেশে। তাছাড়া এখন দেখেন একটা জিনিস, যে মেট্রো রেলের যে ব্যাপারটা, মেট্রো রেলের যে ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে, জনাব ফারুক, ইঞ্জিনিয়ার ফারুক, উনি কিন্তু অস্ট্রেলিয়া প্রবাসী, এবং সে এখানে একটা মসজিদের তৈরির কাজে ব্যাপক অঙ্কের একটা দুর্নীতি করেছেন, এবং তাকে নিযুক্ত দেওয়া হয়েছে মেট্রো রেলে। কোনো ধরনের রক্ষণাবেক্ষণে জিরো, টেকনিক্যালি $0 রেখেছেন উনি রক্ষণাবেক্ষণে, যে কারণে একটা সাধারণ মানুষের জান চলে গেছে খামোখা। মানে সে কি এখানে মসজিদের টাকা আত্মসাৎ করেছে, তাই না? উনি বিল্ডার, তো উনি বিল্ডিং এর যে বিল্ডিংটা তৈরি করতে $1,50,000 হয়, উনি সেটাকে $4 লাখ এটা ইনুসাবের দরকার, এরকম কাজে অভিজ্ঞ লোক তার দরকার। এই জন্যই আমি যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, 52 মিনিট হয়ে গেছে, আমি 30 সেকেন্ড বলে শেষ করছি। এরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ওনার দরকার, কারণ আপনি দেখেছেন যে এই সরকারের একজন সচিব জনাব শামসুল আলম, তিনি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন এই সরকারের আমলে টাকা দিয়ে সরকারি আমলারা ভালো পোস্টিং পাচ্ছে, এটা কোনো বাজে কথা নয়, এটি 100% সত্য। তিনি 8টি প্রমাণ দিয়েছেন। একটি প্রমাণ তার নিজের। তিনি বলেছেন গত ডিসেম্বরে আমাকে ক্যাবিনেট সচিব পদে বসানোর সব সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমার একটি অনুলিপিতে স্বাক্ষর করেন। এরপরে আমার কাছে একটা ফোন আসলো, স্যার আপনাকে আমরা ক্যাবিনেট সেক্রেটারি বানিয়ে দিচ্ছি, আপনি আমাদের 100 কোটি খরচা হবে, টাকা আপনার দিতে হবে না, কিন্তু আপনি ক্যাবিনেট সেক্রেটারি হওয়ার পরে আমাদেরকে টাকা উঠানোর জন্য সুযোগ করে দিবেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন আমি দুর্নীতির মাধ্যমে কোনো পদ আমার দরকার নেই। এইভাবে তিনি আরো 7টি সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন, যেখানে কোন আমলা কত টাকা দিয়ে পোস্টিং পেয়েছেন, আবার টাকা পূর্ণ টাকা দিতে দেরি হওয়ার কারণে 4 মাস পরে স্থানীয় সরকার সচিব ওএসডি হয়েছেন, সুনির্দিষ্ট। আবার বেগম জিয়ার উপদেষ্টা জনাব সাত্তার সাহেব, উনিও সাবেক সচিব, তিনি ঢাকায় ভরা মজলিসে 5 স্টার হোটেল একটা সেমিনারে বলেছেন এই সরকারের 3 জন উপদেষ্টার দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য এবং 2 জন উপদেষ্টার এপিএস এর ভয়াবহ দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য আমার কাছে আছে। সরকারের যে কোনো গোয়েন্দা সংস্থার সহ চাইলে আমি দিতে রাজি। সরকার যদি এখনই এগুলো থামিয়ে না দেয় তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক সংকটে পড়বে। আওয়ামী লীগের 15.5 বছরে এরকম সুনির্দিষ্ট দুর্নীতির একটি তথ্য কেউ দিতে পারেনি। গল্প কাহিনী অনেক ছড়া হয়েছে। সুতরাং এই যে আপনার অস্ট্রেলিয়ার একটা মসজিদ বানাতে গিয়ে সেখানে ডলার চুরির মতো যোগ্যতা যারা আছে, এই ধরনের যোগ্য লোক কিন্তু ইউনুসের দরকার, তার মকারিটাকে বাংলাদেশটাকে ধ্বংস করা, পরিপূর্ণতা দেওয়ার জন্য। ধন্যবাদ আমির ভাই। আমি এখন আসবো তনয় ইমরোজ আলমের কাছে। আমি আমিন ভাইয়ের কাছে আরেকটু আসবো। ইন্ডিয়া এবং পাকিস্তানে যে বোম্বিং গুলো হচ্ছে, হ্যাঁ, এটা বিষয়ে একটু আপনার সাথে একটু আমরা টাচ করবো, অ্যাজ ওয়েল এজ নুরুল আজম রনির সাথে। তো আমরা এই ফাঁকে তনয় ইমরোজ আলম ভাইয়ের কাছে যাচ্ছি। বাংলাদেশের এটা তো ঐতিহাসিক সত্য যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের মতো যে অর্জন, হ্যাঁ, তো এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু জনগণের শক্তি নিয়েই করেছে, এবারও তার নিশ্চিত ব্যতিক্রম হবে না। ধারণা করা হচ্ছে
যে শীর্ষ নেতৃত্বের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি রায় দেওয়া হচ্ছে এবং সেই সাথে আমরা দেখছি যে জাতিসংঘে এই আদালতের বিরুদ্ধে রিট করার পরে এই আদালতে কিন্তু বেশ কিছু লয়ার পদত্যাগ করেছেন। এই বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক সংস্থাগুলো যথেষ্ট সচেতন আছে বলে আপনি মনে করছেন? জানতে চাইছি তনয় ইমরোজের কাছে। থ্যাংক ইউ নোমান ভাই। নোমান ভাই, ওইটা যাবার আগে আমিন ভাই একটু আগে ওই বাংলাদেশের অর্থনৈতিক গ্রামীণ অর্থনীতির কথাটা বলতেছিল। তো আমি গত 15 বছর ধরে এটা অবজার্ভ করছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে ইকোনমিক্সটা, আমরা যারা বাইরে থাকি তাদের কাছে এটা আসলে একটা মিরাকলের মতো। এই কারণে আমি ওইটা নিয়েই কথা বলতে চাচ্ছি একটু 1 মিনিট। যে আমরা যেসব দেশে থাকি আমাদের এক হচ্ছে বিপুল পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে, ল্যান্ড, বড় একটা ল্যান্ড এরিয়া আছে, জমি আছে, এবং জনসংখ্যাটা সীমিত। যেমন জার্মানিতে 80 মিলিয়ন জনসংখ্যা, 3 লক্ষ ল্যান্ড ম্যাস। আপনি অস্ট্রেলিয়ায় আছেন, অস্ট্রেলিয়ায় বিপুল ল্যান্ড এন্ড বিপুল রিসোর্স, আর জনসংখ্যা তো মাত্র 23 মিলিয়ন। বাংলাদেশে দেখেন আমাদের 1,44,000 স্কোয়ার কিলোমিটার ল্যান্ড, আর আমাদের জনসংখ্যা হচ্ছে 1 লক্ষ প্রায় 17-18 কোটি। আর আমাদের রিসোর্স, ন্যাচারাল রিসোর্স বলতে তেমন কিছু নাই। একসময় আমরা যেটা গ্যাস বলতাম, সেই গ্যাসটাও অ্যাকচুয়ালি আমাদের জনগণের জন্য অপ্রতুল। মানে আমাদের ইকোনমিক্সে যে এক্সট্রা ফ্যাক্টরটা, এইটা কখনো ছিল না। বাংলাদেশ যে এই জায়গাতে, যে আমি উত্তরবঙ্গের ছেলে, তো ওই যে রংপুর, গাইবান্ধা, ওই এলাকার মঙ্গাটা, মানে এটা আমি খুব কাছ থেকে দেখেছি। আমরা সকলেই দেখেছি এই যে সন্তানকে নদীতে ফেলে দিয়া, সন্তান বিক্রি করে দিয়া, না খেতে পেয়ে মানুষ, আমরা বলতাম মফিজ বাস আসতেছে রংপুর থেকে, ইয়ার্কি করে মানে মস্করা করতাম ওদের সাথে। এইখানে আমি কিছুদিন আগে ডক্টর মামুনুর রশিদের সাথে, ইকোনমিস্ট, ওনার সাথে আলোচনা করতেছিলাম যে ভাই এই মঙ্গাটা কিভাবে এটা গেল বাংলাদেশে, এটা মানে ইকোনমিক্স এর কোনো থিওরিতে পড়ে না। তখন উনি বললেন যে এটা হচ্ছে শেখ হাসিনা ফ্যাক্টর। আপনি উনাকে পছন্দ করেন বা না করেন, শেখ হাসিনা একটা ফ্যাক্টর। উনি যেটা করছে যে ওই মঙ্গা কেন্দ্রিক এলাকাগুলোতে একটা লোকাল ইকোনমি ক্রিয়েট করেছে, লজিস্টিক্স, মানে এটাকে ইরাডিকেট করছে। আমাদের রিসোর্স নাই, বাট উইথ লজিস্টিক্স সে আমাদের, আপনি যদি এখন যান, আমি নীলফামারীতে যাই মাঝে মাঝে, ওখানে আমার খালার বাড়ি একদম মঙ্গার সেন্ট্রাল মঙ্গাই, তিস্তা নদীর পারে ওনার বাড়ি, ডিমলা উপজেলায়। ওখানে একটা লোকাল ইকোনমি তৈরি হয়েছে, যে মানুষ ফসল স্টোর করতেছে, বিপুল পরিমাণে স্টোরেজ সিস্টেম তৈরি হয়েছে, নদী থেকে পাথর তোলা, সার সরবরাহ। শেখ হাসিনা যেটা করছে, আওয়ামী লীগ সরকার যেটা করছে, লোকাল ইকোনমির মাধ্যমে এটা ইরাডিকেট করেছে। মানে আউটস্ট্যান্ডিং একটা প্ল্যান। সেই ইকোনমিক সিস্টেমটা এখন আমরা ধ্বংসের মধ্যে আছে, আমরা ধ্বংস করে দিচ্ছি। ওই যে লজিস্টিক্স গুলো আমাদের প্রয়োজন, এই লজিস্টিক্স গুলো আর ওদেরকে সরবরাহ করা হচ্ছে না লোকাল ইকোনমি গুলো। এই কারণে ওই এলাকার জন্য একটা সমস্যা। দ্বিতীয়টা হচ্ছে আমরা যে ক্যাঙ্গারু কোর্টটার কথা বলতেছি, মানে একদম খুবই ইম্পার্শিয়াল পার্সপেক্টিভ থেকেও আমি বলি যে যখন আমরা আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস এর বিচার করব, আপনি রুয়ান্ডার অভিজ্ঞতাতে যান, আমাদের নেইবরে, আমাদের এখানে কম্বোডিয়ার অভিজ্ঞতা যেটা বলে, আবার মুসলিম বিশ্বে বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়ার যে অভিজ্ঞতায় আমরা দেখেছি, সাধারণত এই বিচার প্রক্রিয়াগুলো যাতে একদম ক্লিন থাকে, এই জন্য 10 থেকে 12 বছর সময় লাগে। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশেও যে আইসিটি ট্রাইব্যুনাল, যেখানে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেখানে 2010 সালে আইসিটি ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। এখন পর্যন্ত বিচার প্রক্রিয়াগুলো চলমান। যেমন এটিএম আজহারের বিচারটা আমরা দেখলাম, এখন পর্যন্ত চলমান, যাকে তারা ছেড়ে দিয়েছে। আবার ওই যে আমিন ভাই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা বললো, ওইখানে এটিএম আজহারের কেসটা কিন্তু একদম ক্লিয়ার ইন্ডিকেশন অফ দিস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে তাজুল একসময় এটিএম আজহারের উকিল ছিল, এটিএম আজহারের মুক্তি চাচ্ছে, আবার এখন এসে তাজুল যেটা করতেছে, যে এখন তাজুলের আরেক পক্ষ, তাজুল প্রসিকিউটর হিসেবে এটিএম আজহারের মুক্তি দিচ্ছে। আইনের কোন স্ট্যান্ডার্ডে এটা পড়ে না।
সে রিপ্রেজেন্ট করছে এটিএম আজহারকে। প্লাস আর আরেকটা জিনিস তনয় ভাই, আপনিও তো মেনশন করলে আপনি ভালো হয়, সেটা হচ্ছে ওই আদালতে জামাতের নেতৃবৃন্দকে যারা গণহত্যার জন্য দায়ী ছিল তাদের রিপ্রেজেন্ট কিন্তু করেছে তাদের নিযুক্ত লয়ার। তারা যাদেরকে চেয়েছে তারা তাদেরকে নিয়োগ দিয়েছে, এবং শেখ হাসিনা এক্স্যাক্টলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই সুযোগ পান নাই। না না না, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ইউ হ্যাভ এ রাইট টু কাউন্সিল, যে যে কোনো একজন একজন মানুষ যাকে অ্যাকিউজড করা হবে, যে কোনো অ্যাকিউজড হ্যাভ আ রাইট টু কাউন্সিল, যে তোমার লিগ্যাল কাউন্সিলের অধিকার আছে। এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড। যেটা দ্বিতীয় কথা, আইনের আরো একটা কথা আমরা যেটা জানি, যে যতক্ষণ পর্যন্ত আপনার দোষ প্রমাণিত হবে না, ইউ আর নট গিলটি, আপনি ওখানে আপনি আপনি অন্যায়কারী নন। তো এই ট্রাইব্যুনালে বর্তমানের এই সরকারটা, এখন আমি এই সরকারকে বৈধ অবৈধ যেটাই বলি, কিন্তু একটা রাইট এই গভর্নমেন্টের নাই। সেই রাইটটা হচ্ছে এই গভর্নমেন্ট কোনো আইন তৈরি করতে পারবে না, কারণ বাংলাদেশে আইন তৈরি করার রাইট শুধুমাত্র নির্বাচিত পার্লামেন্ট। এই গভর্নমেন্ট যখন ইচ্ছা হচ্ছে, এই পর্যন্ত 3বার 4বার আপনার আইন চেঞ্জ করে ফেলছে ট্রাইব্যুনালে, এই রাইটটাই তাদের নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আর ট্রাইব্যুনালে দেখেন যে বিচারক গুলোকে, আমরা প্রসিকিউটরদের কথা বাদ দিলাম, প্রসিকিউটর তো সব জামাত ইসলামের, বিচারক যাদেরকে রায় দিয়েছে, গোলাম মুর্তজা মজুমদার, আবার আপনার এনামুল হক চৌধুরী, শফিল আলম মাহমুদ, এই তিনজন তো বিচারক। শফিল আহমদ মোহাম্মদটাকে গোটা বাংলাদেশ জানে সে বিএনপির আইনজীবী, তাকে হাইকোর্টে দেওয়া হয়েছে প্রথমে, এরপরে তাকে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে। গোলাম মুর্তজা মজুমদার, মহিদুল হক মোহাম্মদ, এনামুল হক চৌধুরী, এরা বেসিক্যালি জেলা জজ কোর্টের বিচারক ছিল, অবসরপ্রাপ্ত, তারা দীর্ঘদিন ট্রায়ালের সাথে যুক্ত নাই, কোনো ট্রায়াল জাজ এরা না। তার এরপরে যেটা হচ্ছে যে এই তিনজনের কারণ বাংলাদেশের একটা, মানে বাংলাদেশের একটা, আমাদের একটা আছে, আমাদের একটা লিমিটেশন আছে, যে বাংলাদেশে আন্তর্জাতিক আইনের জন্য যে ধরনের লয়ার, প্রসিকিউটর এবং বিচারক প্রয়োজন, এই ধরনের বিচারক এবং লয়ার আমাদের দেশে খুব কম আছে। মানে এটা আমাদের বাস্তবতা, আমাদের দেশে আন্তর্জাতিক ইয়েতে তো এই লয়ারদের কারো আন্তর্জাতিক আইন নিয়ে ডিল করার কোনো অভিজ্ঞতাই নাই। প্রসিকিউটরদের কথা আমি বাদ দিলাম, এই বিচারকদের, এই 3 বিচারকের 2 জন হচ্ছে জেলা জজ, একজন জাস্ট নিযুক্ত হয়েছে হাইকোর্টে, তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসছে। বাংলাদেশে এদেরকে প্রথমত হচ্ছে, একটা হচ্ছে আন্তর্জাতিক বিবেক তো আছে, আন্তর্জাতিক ভাবে আমরা দেখতেছি সজীব ওয়াজেদ জয় সাহেব এখন অত্যন্ত ভালো কাজ করতেছে আন্তর্জাতিক অঙ্গনে। আমরা দেখছি যে উনি আন্তর্জাতিক অঙ্গনে উনার পরিকল্পনার কারণে এবং আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মিডিয়া এখন বাংলাদেশকে অ্যাটেনশন দিচ্ছে, কারণ তারা দেখতেছে যে ইউনূস বেসিক্যালি একটা টাইরান্ট, একটা স্বৈরাচার জাতের মানুষ। তার সম্পর্কে যে মানুষের মিসকনসেপশন গুলো ছিল যে সে মানবিক মানুষ, এই মিসকনসেপশন গুলো এগুলো দূর হচ্ছে। আমরা দেখছি যে গত 3-4 দিনে সব আন্তর্জাতিক মিডিয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করতেছে, আরো 4-5টা সম্ভবত অনলাইন আসছে। সো আর পাশাপাশি যে ফ্যাক্টরটার কথা আমিন ভাই বললো, যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বাঘের জন্ম হয় এবং এই বাঘগুলো আওয়ামী লীগের ঘর থেকে বংশ পরম্পরায় জন্ম হয়। যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বেঁচে থাকতে বঙ্গবন্ধু কন্যার ওরা ফাঁসি দিবে, চুরি এত সহজলভ্য হয়ে যায় নাই বাংলাদেশে, ইম্পসিবল। তারা প্ল্যান করতে পারে কিন্তু করে বালি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ তনয় ইমরোজ আলম। আমরা একটু বাড়িয়েছি, আমাদের আজকে বেশ কয়েকজন গেস্ট মানুষ এখনো ওয়েট করছে, আমরা দেখছি অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন শত শত মানুষ, এবং আমরা এই পর্যায়ে আসবো নুরুল আজম রনির কাছে। নুরুল আজম রনি, জাস্ট আমরা যে জিনিসটা বলছি যে ঢাকা লকডাউন কর্মসূচি তো ঘোষিত হলো, বাংলাদেশ আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ কিন্তু দৃশ্যপটে নেই, অনেকেই কারাবন্দী। আমরা জানি 118 জনের মতো সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং এমপিরা
সাবেক মন্ত্রীরা কারাবন্দী আছেন, অনেকে মব এবং মিথ্যা মামলার শিকার হয়ে দেশের বাইরেও অবস্থান করছেন। তো এই পরিস্থিতিতে আপনারা যে এই কর্মসূচিটি দিলেন, সেটা কিভাবে সফল হবে বলে আপনি মনে করছেন? নুরুল আজম রনি। প্রথমে আমি বলি 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশের প্রেক্ষাপট দেখতে পেয়েছি, যে বাংলাদেশের যে নৈরাজ্য, বাংলাদেশের যে নিপীড়ন, বিশেষ করে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আমরা দেখতে পেয়েছি। মব গ্যাংস্টাররা বাংলাদেশের কোন একজন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কিংবা ইউনিয়ন ছাত্রলীগের একজন সদস্য তাকে পর্যন্ত বাড়িতে থাকতে দেয়নি। আজকে আমরা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে দমন নিপীড়নের বিষয় দেখতে পাচ্ছি। পুলিশ কিভাবে আওয়ামী লীগের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আজকে গ্রেপ্তার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করছেন, মাকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার করছেন। আজকে আপনি যে কথাটা বললেন, 118 জন আওয়ামী লীগের মন্ত্রী এমপি এই মুহূর্তে জেলে আছেন। 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ একটি খুব খারাপ দুঃসময় পালন করেছিল বা পার করেছিল। তখনও কিন্তু এমন নিপীড়ন, দুঃশাসন কিন্তু আমরা দেখিনি। আমরা আপনি যে কথাটা বললেন যে নেতা কর্মীদের অনেকেই আমাদের আত্মগোপনে আছেন, সেই উদ্ভট পরিস্থিতির কারণে হয়তোবা জীবন বাঁচাতে আজকে অনেকে নিজের আত্মগোপনে আছেন। কিন্তু আমরা গত 15 মাসের প্রেক্ষাপট যদি চিন্তা করি, আমরা দেখেছি যে আগস্টের ঘটনার পরে সেপ্টেম্বর থেকে আমাদের নেতা কর্মীরা মিছিল মিটিং শুরু করেন। আমাদের একদম তৃণমূলের নেতা কর্মী, যাদের কোনো দলীয় পদ পদবিও নেই, এমন নেতা কর্মীরা কিন্তু রাস্তায় এসে মিছিল মিটিং করেছে। সেই গতিতে আমরা দেখতে পেয়েছি যে গত 1 মাসে আমরা ঢাকা শহরে আমরা 35টির মতো মিছিল একদিনে হতে দেখেছি। এরপরে আবার গত সপ্তাহ আমরা দেখেছি প্রায় 24টির মতো মিছিল হতে। গতকালের কথা যদি আমি বলি, গতকাল সারা বাংলাদেশে আমার দৃষ্টিতে আমি 70-80টি মিছিলের ছবি আর ভিডিও কিন্তু গত দুদিনে দেখতে পেয়েছি। তো আমাদের নেতা কর্মীরা মূলত, আমাদের নেত্রী একজন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি নির্দেশ দিয়েছেন, আমাদের দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছেন, যে যেখানেই আছি, যে অবস্থায় আছি, সেই অবস্থা থেকে আমরা চেষ্টা করছি আমরা সেই লকডাউনটা সফল করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে 13 তারিখ লকডাউন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মিছিল মিটিং গুলো 7-8 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এটাও একটু একটা ভাববার বিষয়। আজকে 13 তারিখকে নিয়ে আজকে তারা জল্পনা কল্পনা করছেন। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমি দেখলাম আরো 4 মাস বাড়িয়েছেন। তারা পুলিশকে ঢাকা শহরের মধ্যে অর্ধেকের বেশি, তারা দ্বিগুণ তারা টহল দলগুলো মোতায়েন করেছেন এবং নিয়মিত চেকপোস্টগুলো তারা আবার সচল করেছেন। এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে মিছিল হচ্ছে, আজকে চট্টগ্রাম শহরও বেশ কয়েকটি মিছিল হয়েছে, বিভিন্ন জেলা উপজেলায় মিছিল হচ্ছে। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলায়ও আমাদের লকডাউন কর্মসূচিকে সমর্থন করে মশাল মিছিলগুলো আমাদের হচ্ছে। কিন্তু আমরা যে একটা বিষয়ে শঙ্কায় আছি, যে বিষয়টা আসলে না বললে নয় সবার সামনে, যে আমিন ভাই একটা কথা বলেছিলেন যে মেটিকুলাস ডিজাইন কিন্তু শেষ হয়ে যায় না এখানে। তারা এই লকডাউনকে কেন্দ্র করে তারা বিভিন্ন নাশকতার চেষ্টা করছেন, বিশেষ করে যারা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের এবং শিবিরের অনেক নেতাকর্মী আজকে বিভিন্ন গাড়ি গাড়ি যানবাহনে আগুন দিয়ে এই কথাগুলো আওয়ামী লীগের উপর দায় চাপাতে চাচ্ছেন। আজকে বিভিন্ন জায়গায় নাশকতা করে এই লকডাউনকে আওয়ামী লীগের সাথে, জনগণের সাথে একটা বিপরীতমুখী অবস্থান তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের আওয়ামী লীগের যে সকল তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারাও বিষয়গুলো সচেতন হবেন এবং বিষয়গুলো আসলে আমলে নেওয়ার আহ, সময় এসেছে। এবং সাংবাদিক বিন্দুদেরকেও আমি আশা করব যে সঠিক, সত্য এবং বাস্তব কথাগুলো, তথ্যগুলো আপনারা তুলে ধরবেন, যেন জনগণের সাথে আওয়ামী লীগের বিরোধ তৈরি করার যে আরেকটি মেটিকুলাস ডিজাইন চলছে, সেটি যেন তারা আসলে প্রকাশ করেন জনগণের সামনে। জি, ধন্যবাদ নুরুল আজম রনি। আমি জানি আপনার বেশ কিছু কাজ আছে, গণতান্ত্রিক এই আন্দোলনে আপনি নেতৃত্ব দিচ্ছেন সামনের সারি থেকে। আপনার প্রতি আমাদের অবশ্যই শুভকামনা রইল, কারণ তরুণরাই বাংলাদেশের আগামীর চালিকা শক্তি, তাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। আমি এইখানে আমরা একটু সময় বাড়িয়েছি, একটু সামান্য একটু আমরা কথা বলবো দু একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে, গতকালকে আমরা দেখছি ভারতের নিউ দিল্লিতে একটি বোমা বিস্ফোরণ হয়েছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণ, এবং সেখানে 13 থেকে 15 জন ভারতীয়
মারা গেছেন। এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত সবাই জঙ্গি হিসাবে দেখা যাচ্ছে এবং এই ঘটনা সাথেই প্রায় সাথে বলবো না, প্রায় 7 থেকে 8 ঘন্টা পরে ভারতীয় গণমাধ্যমগুলো এই জঙ্গিদের সাথে বাংলাদেশের জঙ্গিদের সম্পর্ক আছে বলে নিশ্চিত করেছে এবং সেটা ভারতীয় গণমাধ্যম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানা গেছে। সে সাথে আমরা দেখলাম 20 ঘন্টা যেতে না যেতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে এখন পর্যন্ত জানা মতে সেটা হয়েছে আপনার সুপ্রিম কোর্টের বাইরে এবং সেখানে প্রায় 12 জন নিহত হয়েছেন এবং বেশ কিছু কয়েক ডজন আহত হয়েছেন। এই যে ঘটনা পরম্পরা, আমিন ভাই, এই যে এখানে বাংলাদেশকে জঙ্গিদেরকে তুলনা করা এবং চিকেন নেকের আশেপাশে 3টা গ্যারিসন তৈরি করা এবং ভারতের নোটাম জারি করা বাংলাদেশকে ঘিরে, আপনি কি দেখছেন যে বাংলাদেশের ব্যাপারে ভারতের অবস্থান বা বাংলাদেশের জঙ্গিদের বিরুদ্ধে ভারতের অবস্থান আগ্রাসী হতে পারে এবং এই ঘটনাগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, সন্ত্রাসী হামলা নিয়ে আওয়ামী লীগের অবস্থান খুবই স্পষ্ট। বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু একসাথে বলেছেন সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, এবং তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এটিও দায়িত্বহীনভাবে বলেছিলেন যে বাংলাদেশের জমি কাউকে সন্ত্রাসবাদ সৃষ্টির জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এই তার বক্তব্যটিকে তিনি ইমপ্লিমেন্টেশনে গিয়েছেন, যাওয়ার কারণেই তার আমলে অনেকগুলো জঙ্গি হামলা হয়েছে, কিন্তু সেখানে তিনি এক ফোঁটা আপোস করেন। এবং আপনি খেয়াল করলে দেখবেন, যখনই বাংলাদেশে কোনো জঙ্গি হামলা হয়েছে সেখানে সরকার ব্যবস্থা নেওয়ার সাথে বিএনপি এবং বাংলাদেশের সেই ধর্মান্ধ রাজনৈতিক দল যারা স্লোগান দিয়েছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, সেই তারা কিন্তু বলছে যে এগুলো সরকার, আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমনের নামে বেসিক্যালি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। তারা জঙ্গিবাদ এবং ইসলামকে সমার্থক বানাতে চেয়েছে, কিন্তু জঙ্গিবাদ যে ইসলাম নয় সেই সম্পর্কে কোরআন হাদিসে অসংখ্য আয়াত আছে, হাদিস আছে। এগুলো বলতে গেলে নতুন করে আরো 1 ঘন্টা সময় দরকার, আমি সেই জায়গায় যাব না। এই জায়গায় আওয়ামী লীগের অবস্থান খুবই ক্লিয়ার এবং পৃথিবীর যেখানেই সন্ত্রাসবাদ হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে, সেখানে আওয়ামী লীগ সেটা তীব্র ভাষায় আমরা কন্ডেম করেছি এবং করব। এবং এটা নিয়ে ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা একটা বিবৃতিও দিয়েছে। আর দ্বিতীয়ত, পাকিস্তানে যে হামলা হয়েছে, আপনি যদি পাকিস্তানের একেবারে ৪৭ এর পর থেকে আজ অবধি পাকিস্তানের রাজনীতিটা আপনি বিশ্লেষণ করেন, আপনি এখন বলছেন যে সুপ্রিম কোর্টের সামনে হামলা হয়েছে। এটা তো ওদের রাজনীতির কালচার। পাকিস্তানে আপনি এমন জুম্মা খুব কম পাবেন যে জুম্মার সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু এই সন্ত্রাসবাদটা পাকিস্তানের রাজনীতির সাথে, পাকিস্তানের কালচারের সাথে মিশে গিয়েছে। আপনি ওটার সাথে অন্য দেশের সন্ত্রাসী হামলাগুলোকে কিন্তু আপনি তুলনা করতে পারবেন না। তবে ভারত এই ব্যাপারে যেহেতু আমাদের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী, অবশ্যই বাংলাদেশে এরকম জঙ্গি কর্মকাণ্ড হলে সেটা নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ আছে। আর তাছাড়া ধরেন এখানে তো জঙ্গিদের অন্যতম নেতা মামুনুল হক সাহেব তো রাগ-ঢাক না রেখে বলেছেন যে, "আমি আফগানিস্তানে গিয়েছি এবং সেখান থেকে আমি দেখে এসেছি তারা কিভাবে সে রাষ্ট্র পরিচালনা করে। আমরা ক্ষমতায় গেলে আমরা সে আলোকে বাংলাদেশটা পরিচালনা করব।" তো তারা তো কোনো রাগ-ঢাক রাখেনি। আর তালেবানরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেটা তো এখানে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হুম? বাংলাদেশে বিএনপি, জামাত যখন ক্ষমতা ছিল ২০০১ থেকে ২০০৬ সাল কি হয়েছিল? আপনার বাংলাদেশে একযোগে ৬১ উপজেলায় ৫০০ জায়গায় বোমা হামলা হয়েছে। আমরা উত্তরবঙ্গে আমরা দেখেছি, এখানে তো ইমরোজের বাড়ি উত্তরবঙ্গে। আমরা দেখেছি বাংলা ভাই নামে একজন ২ জনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল সেই তালেবানি স্টাইল ১৯৮৪ সালে নজিবুল্লাহ সরকার পতনের পরে। হ্যাঁ? এবং যখন মিডিয়ায় এটা নিয়ে শোরগোল হলো, তখন বলা হলো এই যে মতিউর রহমান নিজামী যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন, তিনি বলেছিলেন যে এইসব জঙ্গিবাদ এগুলো হচ্ছে মিডিয়া সৃষ্টি, বাংলাদেশে এসব কোনো কিছুর অস্তিত্ব নাই। বাংলা ভাইয়ের কোনো অস্তিত্ব নাই। পরবর্তীতে বিশ্ব জনমতের চাপের মুখে তাদের আমলে কিন্তু সে বাংলা ভাই গ্রেফতার হয়েছিল এবং তার ফাঁসি হয়েছে পরবর্তীতে। তো সুতরাং এরা তো সবসময় এই সন্ত্রাসবাদটাকে লালন করেছে গভীর মমতায়, পরম যত্নে। তো এখন তো সেই গোষ্ঠীটাই ক্ষমতায়। আমি যেটা শুরু করেছিলাম যে
একটু প্যারোডি করেছিলাম যে উদ্ভট ওটের পিঠে এখন স্বদেশ নয়, পাকিস্তানি ওটের পিঠে এখন স্বদেশ। এই দেশটাকে তারা পাকিস্তান নিয়ে যেতে চায়। পাকিস্তানে কি আছে? পাকিস্তানে হবে আপনার সন্ত্রাস, পাকিস্তানে কি আছে? জঙ্গিপনা, পাকিস্তানে কি আছে? অর্থনৈতিক সংকট, পাকিস্তানে কি আছে? ভিক্ষুক রপ্তানি, পাকিস্তানে কি আছে? ধর্মের নামে মসজিদে বোমা হামলা। তো আপনার বাংলাদেশে 5 আগস্টের পরে হয়নি? কয়টি মাজারে হামলা হলো? অথচ উপমহাদেশে কিন্তু কোন নবী রাসূল আসেনি জনাব শামীম। উপমহাদেশে ইসলাম এসেছে সুফিজমের মাধ্যমে, এবং ইসলাম কাউকে ধর্ম শেখানোর জন্য, ইসলাম ধর্মের দীক্ষা দেওয়ার জন্য কাউকে কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করতে হয় না। আমি একটু উদাহরণ দিয়ে শেষ করি। উপমহাদেশে ইসলামের পায়োনিয়র হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রাষ্ট্র ক্ষমতার দখলটা অনিবার্য হতো, তাহলে ওনাকে 500 বছর ভারত সাম্রাজ্যের সম্রাট হয়ে থাকতে হতো, কিন্তু তিনি 5 সেকেন্ড ভারত সাম্রাজ্যের সম্রাট ছিলেন না। বাংলাদেশের প্রথম মুসলমান শাসকের নাম হচ্ছে ইখতিয়ারউদ্দিন মীর বখতিয়ার খলজি। তার লাশ কোথায়, তার কবর কোথায়, কোন মুসলমানকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না। কিন্তু খাজা মঈনুদ্দিন মাজারের সামনে যাবেন, দেখবেন তার মাজারের সামনে দিয়ে যখন একজন হিন্দু হেঁটে যায়, তো অবনত মস্তকে শ্রদ্ধা জানায়। একজন যখন আপনার বৌদ্ধ, খ্রিস্টান অথবা শিখ, মুসলমানদের কথা বাদে হেঁটে যায়, সেও সেখানে নত হয় শ্রদ্ধায় ভালোবাসায়। কারণ কি জানেন? কারণ তাদের কাছে তিনি শুধু মুসলমান নন, তিনি প্রেমের প্রতীক, তিনি ভালোবাসার প্রতীক, তিনি মনুষ্যত্বের প্রতীক। দুনিয়ার দেশে দেশে ইসলাম কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বোমা হামলা করে নয়, জঙ্গিপনা করে নয়। আজকে পৃথিবীর যে জায়গায় এই জঙ্গিপনা হচ্ছে, তার বিরুদ্ধে প্রকৃতি ইমানদার মুসলমানদের কণ্ঠকে উচ্চকিত করা হবে। ধন্যবাদ আমিন ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা যেটা জানি যে যদি ধরি গতকালকে দিল্লিতে যে বোমা হামলা হলো, সেটাতে যে সাধারণ মানুষজন মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি বলেছেন যে যদি তুমি একজন মানুষকে হত্যা করো, তুমি সারা মানব জাতিকে হত্যা করার সমান গুনাহ তোমার হবে। তো এই আয়াতের বিরুদ্ধে যে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, আমি আপনার সাথে একমত, তারা আসলে মুসলমান না, তারা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, ক্ষমতা চায়। আমি জাস্ট আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। জাস্ট 2 লাইনে আমরা প্রথমে যাব নুরুল আজিম রনি আপনার কাছে। জাস্ট আপনার 2 লাইনে শেষ কথাটা বলুন যে ভারত এবং পাকিস্তানের এই জায়গাটাতে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবে। বাংলাদেশে বিএনপি, জামায়াত কিংবা তাদের মতাদর্শের লোকজন, বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী পক্ষ যখনই ক্ষমতায় ছিল তখনই কিন্তু জঙ্গিবাদের চাষ হয়েছে। আমরা সেই 90 দশকে থেকে দেখেছি মীর কাসেম আলী রোহিঙ্গাদেরকে এনে পাহাড়ের গহীন অরণ্যে পাকিস্তানি জেনারেলকে দিয়ে তিনি সশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ দিয়েতেন। আজকে যখন ইউনূসের সরকার আসলেন, আমরা দেখতে পাচ্ছি জামায়াতের একজন নেতা হুঙ্কার দিয়ে বলছেন যে তিনি 50 লক্ষ শিবির কর্মী নিয়ে তিনি ভারত দখল করবেন। মামুনুল হক তো সেই আফগানিস্তানে তালিবানদের সাথে বৈঠক করে আসলেন। আমাদের দুজন জেনারেলকে দেখলাম, তারা পাকিস্তানের সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে গিয়ে ওই চিকেন নেকের আশপাশের সেই জেলাবর্তী ওইখানে তারা সফর করলেন। তো আমি মনে করি যে ভারতের উদ্বেগের জায়গাটা, ভারতের গণমাধ্যমের উদ্বেগের জায়গাটা সঠিকই আছে। তারা ওই ঘরপড়া গরুর মতোই অবস্থা। আমরা অতীতে দেখেছি 10 ট্রাক অস্ত্র এদিক দিয়ে পাঠানোর পরিকল্পনা করেছিল সেই বিএনপি জামায়াত জোট সরকার। তো 5 আগস্টের পরও বর্ধমানে 2 জন বাংলাদেশিকে তারা সম্ভবত জঙ্গি হিসেবে গ্রেপ্তার করেছিল। তো আজকের এই ঘটনায়, দিল্লির ঘটনায় তারা সন্দেহের তীরটা আমাদের দিকে যদি তাকায়, আমি মনে করি যে এটি আমাদের খুব বেশি যে আশ্চর্য হওয়ার কোনো বিষয় না। কারণ বাংলাদেশে যখনই সেই স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় ছিল তখনই জঙ্গিবাদের চাষাবাদ হয়েছে। আমরা যেটি করতে পারি, যেটি আমরা বলতে পারি সাধারণ মানুষকে বা সাধারণ জনগণকে, যে ভুল ত্রুটি, দোষ ত্রুটি আমাদের সেই স্বাধীনতা বিরোধী শক্তিগুলোর সবসময় ছিল। তারা যখনই এখানে ক্ষমতায় ছিল তখনই জঙ্গিবাদটা উস্কে দিয়েছিল এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি করেছিল। আমি শেষ একটি কথা বলে শেষ করব। আমাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের অস্থি মজ্জায় মস্তিষ্কে জঙ্গিবাদটাই তারা লালন করেন। কিছুদিন আগে আমি একটি মুস্তাফা সরোয়ার ফারুকীর একটি নাটক দেখেছিলাম। স্ক্রিপ্টে উনি লেখা ছিল এভাবে যে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক হয় না, যদি সুসম্পর্ক হতো তাহলে দুটি দেশই এক হয়ে যেত। ওনারা এই ধরনের মন মানসিকতা ওনারা লালন করেন।
যে দেশের উপদেষ্টা এরকম একটি স্ক্রিপ্ট লিখতে পারেন, সে দেশের উপদেষ্টাদের দ্বারা প্রতিবেশী দেশ আক্রান্ত হতেই পারে। এটি আমি মনে করি যে তাদের উদ্বেগে যথেষ্ট কারণ আছে। আমি বিষয়টি আসলে আরো সুনজর দেশের জনগণেরও আনা উচিত বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল রনি। আমি আপনার বক্তব্যের সাথে একমত। আসলে ফারুকী তার জ্ঞানের অধিকতর গভীরতা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের হাস্যকর একটা ব্যাপার আছে। কানাডা আমেরিকা প্রতিদিন যুদ্ধ করে না, মেক্সিকো আমেরিকাও প্রতিদিন যুদ্ধ করে না, ফ্রান্স জার্মানিও তারা প্রতিদিন যুদ্ধ করে না। সো এই ব্যাপারগুলো নিয়ে তার জ্ঞানের যে ব্যাপারটা, তো এটা একটা ইয়াং জেনারেশন, যেটা আনফরচুনেট বাংলাদেশের জন্য। লাস্ট আমি আসছি তনয় ইমরোজ আলম ভাইয়ের কাছে। তনয় ভাই, আপনি এই যে জঙ্গিবাদের উত্থান, সেই সাথে ভারতের যে উদ্বেগ, এটা কিন্তু বাংলাদেশকে একটা, এমনিতে তো করিডোর নিয়ে আমরা বার্মার সাথে একটা যন্ত্রণার মধ্যে আছি, এবং এখানে যদি অন্য প্রান্তে চিকেন নেকের কাছে ভারতের নিজস্ব নিরাপত্তার জন্য তাদের সমস্ত অধিকার আছে তাদেরকে রক্ষা করার, এবং বাংলাদেশ যদি পাকিস্তানের ক্রীড়নকে পরিণত হয় এবং তারা যদি ভারতকে অস্থিতিশীল করার কাজগুলি করে, ভারত যদি রিয়্যাক্ট করে সেখানে, তখন আপনি অবস্থানটা কিভাবে দেখছেন? তনয় ইমরোজ আলম। ভাই, আমি ওই আন্তর্জাতিক সম্পর্কের অত বিশদে না যাই, 2 মিনিট সময় আছে। যেটা কথাটা, বাংলাদেশের একটা প্রিন্সিপাল আছে, বাংলাদেশের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এইটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির বেসিক। আমরা যেটা দেখতেছি যে আমাদের আসলে প্রতিবেশী রাষ্ট্র বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। গত 1.5 বছর ধরে এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্রের সাথে আমাদের আর কোনো সুসম্পর্ক নাই। আমাদের প্রতিবেশী দুইটি রাষ্ট্রের সাথে সুসম্পর্ক ছিল। ভারতের সাথে আমরা তো $13 বিলিয়ন ব্যবসা করতামই, পাশাপাশি মিয়ানমারের রোহিঙ্গা ক্রাইসিসটার পরেও মিয়ানমারের সাথে আমরা বছরে প্রায় $200 মিলিয়ন ব্যবসা করতাম। যে এই সুসম্পর্কটা আমরা বজায় রাখতে সক্ষম হয়েছিলাম। ইউনূস আসার পরে যেটা হলো, এই সরকার যে আমাদের প্রতিবেশীরা বিশ্বাস করে না, আমাদেরকে মনে করে আমরা প্রতিবেশীর প্রতি হুমকি, যে আমরা যেন একটা টেররিস্ট কান্ট্রি হয়ে গেছি। দ্বিতীয়টা হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, ইউনূস বিভিন্ন দেশে যখন যায়, বিভিন্ন মানুষের সাথে দেখা করে, একটা ওই যে গ্রাফিতির বই সকলকে গিফট করে না, ওই গ্রাফিতির বইটার কাভার পেজটা দেখছেন আপনারা? কাভার পেজটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা ডিস্টর্টেড ম্যাপ। যে গ্রাফিটি পেজটা বলতেছে ইন্ডিয়ার কিছু অংশ আমরা দখল করে নিব। এখন 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গোটা পৃথিবী যখন শান্তির পথে আসলো, আমরা একটা জায়গায় গোটা পৃথিবী একমত হয়েছে যে কোন দেশ অন্য কোন দেশের কোন অংশ দখল করে নেবে না বা অ্যানেক্স করবে না। দিস ইজ জাস্ট নো। এখন পর্যন্ত ইসরায়েল গোলান হাইটস যে দখল করে রাখছে সিরিয়ার, তার সম্মতি পায় নাই পৃথিবীর কাছে। কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে নো, যে আমরা গোলান হাইটস কে ইসরায়েলের অংশ মানি না। গোটা পৃথিবী বলতেছে ক্রাইমিয়াকে তারা রাশিয়ার